থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মনোয়ার ভাই আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। অ্যান্ড আমাদের আজকে স্পেশাল গেস্ট তিনি। স্পেশাল বলার দুটো রিজন আছে। প্রথম রিজন, তিনি বাংলাদেশের স্যাটেলাইট যাত্রার সাথে ডিরেক্টলি জড়িত ছিলেন ব্র্যাক অন্বেষণ ন্যানো স্যাটেলাইটের মাধ্যমে। অ্যান্ড সেকেন্ড রিজনটা আমার জন্য একটু বিশেষভাবে স্পেশাল, সেটা হচ্ছে তিনি সেন্ট জোসেফের অ্যালামনাস, আমার স্কুল। সো থ্যাংকস ওয়ান্স অ্যাগেইন। তো আমরা আই গেস শুরুতেই একটা জিনিস আর কি আমরা একটু জানার চেষ্টা করি যে অনেক সায়েন্স ফিকশন আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে, যেমন সাবমেরিনস কিংবা ইভেন এয়ারপ্লেন। সো স্যাটেলাইটের পিছনে কি কোনো এমন সায়েন্স ফিকশন ছিল যেটা আর কি 100-200 বছর আগে, স্পাটনিকের আগেও যেটা এসেছিল, এমন কোনো কিছু যে যেটা আমাদেরকে সাটল ওয়েতে খুব ইনফ্লুয়েন্স করার ট্রাই করেছিল, এমন কিছু? আর্থার সি ক্লার্ক, ওনার কোন বই আমার ঠিক খেয়াল নাই, বাট ওনার বইতে হচ্ছে প্রথম স্যাটেলাইটের কনসেপ্টটা আসে। ওইখান থেকে পরবর্তীতে জানা যায় যে না, এটা অ্যাকচুয়ালি পসিবল। এটা তিনি কবে লিখছেন বা কোন বই লিখছেন এটা আমার খেয়াল নাই, বা গল্পটা আমি কখনো পড়ি নাই, কিন্তু শুনেছি আর কি যে হ্যাঁ, ওনার সায়েন্স ফিকশনের এই স্যাটেলাইটের কনসেপ্টটা ছিল। আসলে মানে সায়েন্স ফিকশন থেকে আমাদের ইমাজিনেশন থেকে এই আইডিয়া গুলো আসে, পরে এটা নিয়ে চিন্তা ভাবনা করা, আর পরে ইনভেনশনের চেষ্টা করা। সায়েন্স ফিকশন আসলে আমার নিজেও ছোটবেলাতে আমার প্রিয় একটা জনরা ছিল। আমি বেশিরভাগ সময় সায়েন্স ফিকশনই পড়তাম, আর হচ্ছে অটোবায়োগ্রাফি বইগুলো পড়তাম। যেমন আমার একজন ফেভারিট সায়েন্স ফিকশন রাইটার হলো লিখেছিলেন যে ফ্রম আর্থ টু দ্য মুন, জুলস ভার্ন। তার এই বইটা বেশ ইন্টারেস্টিং ছিল। মানে পড়ার পর আমার মনে হয়েছিল যে তিনি তো মানে রকেট সায়েন্সের আগেই অনেক কিছু লে আউট করে দিয়ে গেছেন, অ্যান্ড সেগুলো অ্যাকচুয়ালি সাইন্টিফিক মানে বেসিস ছিল। মানে এমন না যে সায়েন্স ফিকশনের নামে তিনি অনেক কিছু গল্প সাজিয়ে গিয়েছিলেন। তার গল্পটা পড়ার পর বেশ মনে হয়েছিল যে এগুলাই তো একদম বেসিক। সো সায়েন্স ফিকশন অ্যাকচুয়ালি আমাদের খুব ইনফ্লুয়েন্স করতে পারে। আমরা মনে হয় স্যাটেলাইটের একটু তাহলে হালকা ছোট ডেফিনিশন সবাই জানে, তাও আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ আ স্যাটেলাইট। স্যাটেলাইটের সংজ্ঞা তো সেভাবে আমার মুখস্থ নাই, তবে সাধারণত যেটা বলা হয় যে কোনো গ্রহকে যে প্রদক্ষিণ করে যে কোনো বস্তু, তাকে স্যাটেলাইট বলে। তো সেই হিসাবে চাঁদও একটা স্যাটেলাইট। তো আমরা বর্তমান যে অর্থ স্যাটেলাইট ইউজ করি সেটা আসলে হচ্ছে তোমার আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এটা একটা মানব তৈরিকৃত, এটা আমরা কোনোভাবে এটা মেশিন বা কোনো ক্যামেরা সেট করে বা কোনো যন্ত্র এটা পাঠাই হচ্ছে আমরা এটা পৃথিবীর অরবিটের মধ্যে পাঠাই, এবং সেটা পৃথিবীকে অরবিট করতে থাকে, এবং তার বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে। সে কমিউনিকেশন স্যাটেলাইট হতে পারে, সে হচ্ছে আর্থ অবজার্ভিং স্যাটেলাইট হতে পারে, ওয়েদার স্যাটেলাইট হতে পারে, জিপিএস স্যাটেলাইট হতে পারে, এক্সেট্রা। সো সেটাই হচ্ছে আমরা স্যাটেলাইট যা বুঝি, যে কোন গ্রহকে প্রদক্ষিণ করে যে বস্তু, সেটাকে আমরা স্যাটেলাইট বলি। এবং যদি এটা মানব নির্মিত হয় সেটা তখন আমরা বলছি আর্টিফিশিয়াল স্যাটেলাইট। সো আর্টিফিশিয়াল স্যাটেলাইটের যাত্রা তো শুরু হয়েছিল বেসিক্যালি রাশিয়ানদের হাত ধরে, সেই স্পুটনিকের মাধ্যমে। হ্যাঁ, এটাও একটা বেশ ইন্টারেস্টিং রেস ছিল আমেরিকান রাশিয়ার মধ্যে, যে রাশিয়া ফার্স্টে পেরে যাওয়ার পর আমেরিকা খুব কিছুটা বলতে গেলে ফিউরিয়াসই হয়ে ওঠে যে এখন আমাদেরকেও পাঠাতে হবে। জি, দেখা যাচ্ছে যে এই এরোস্পেসের প্রোগ্রেসটা মোস্টলি পলিটিক্যাল রেসের মাধ্যমে বেশ একটা ফুয়েলড হয় সব সময়। দেখা যাচ্ছে কোনো না কোনো প্রজেক্ট ডিফেন্স রিলেটেড বা এই টাইপের। সো স্যাটেলাইটের যখন যাত্রা শুরু হলো তখন তো এত টাইপের স্যাটেলাইট ছিল না, এই যে কিউব স্যাটেলাইট, মাইক্রো স্যাটেলাইট, ন্যানো স্যাটেলাইট। সো এগুলো নিয়ে যদি একটু আর কি আইডিয়া দিতেন যে এগুলোর যাত্রা শুরু হওয়ার মেইন রিজনটা, অ্যান্ড এগুলো আসলে আমাদেরকে কিভাবে শুরুর দিকের যে স্যাটেলাইট গুলো ছিল সেগুলোর থেকে কিভাবে আরো বেশি বেনিফিট দিচ্ছে। আচ্ছা, শুরুর দিকে স্যাটেলাইট তৈরি করতো শুধুমাত্র হাতে গোনা কয়েকটা ন্যাশনাল এজেন্সি। নাসার নাম সবাই জানে শুনে। রাশিয়ার এজেন্সি আমার ঠিক নাম জানা নাই, রাশিয়ার একচুয়ালি কোন এজেন্সি। তারপরে ফলাফল যেটা দেখা গেল যে কোন স্টুডেন্ট বা কোন ইঞ্জিনিয়াররা যদি তাদের ইনিশিয়ালি ট্রেনিং এ আসতে চায় তাহলে তাদের সুযোগ খুবই কম। তাদেরকে সে গদবাঁধা প্রসেসে ফলো করে
একটা কোম্পানি স্পেস এজেন্সিতে ঢুকে তখন সে হয়তোবা স্যাটেলাইট ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত হলেও হতে পারে। ইউনিভার্সিটিতে যথেষ্ট পরিমাণে রিসার্চ হয়, কিন্তু রিসার্চের যে স্কোপ থাকে সেই স্কোপে অনেক সময় স্টুডেন্টদের ইনক্লুড করা যায় না। কারণ যেটা হয় যে মাস্টার্স বা পিএইচডি আমরা যেটা বলি না কেন, এটা মোটামুটি 5-6 বছরের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু এক একটা স্যাটেলাইট প্রজেক্ট এটা হচ্ছে মোটামুটি 8 থেকে 10 বছর সাধারণত লাগে বা লেগে থাকতো এতদিন ধরে আমরা যা দেখেছি। তো 8 বছর ধরে যেহেতু কোনো ইঞ্জিনিয়ার নাই, তো আমাকে হচ্ছে 5 বছর কেউ একজন কাজ করলো, 5 বছর কাজ করার পরে নতুন ইঞ্জিনিয়ার আসলো বা নতুন স্টুডেন্ট আসলো, তাকে আবার নতুন করে সবকিছু বোঝানো লাগতেছে যে ভাই দেখো এটা আমরা এতদিন ধরে এটা ডিজাইন করছি, এটা এইভাবে টেস্ট করছি। এরপরের কাছে তোমার নতুন যে আসলো তারা কিন্তু জিনিসগুলো ধরতে অনেক সময় লেগে যায়। ইনফ্যাক্ট স্যাটেলাইটের যে যত ধরনের ডেফিনেশন আছে, ওবিসি, পিসিইউ, এই ধরনের অ্যাক্রোনিম গুলো শিখতে আমার প্রায় 6 মাসের মতো সময় লাগছে শুধুমাত্র নামগুলো জানতে, যে কোন নামটা কি মিন করে। তো এইটার এই সমস্যা থেকে এক ভদ্রলোক আছে, স্যাটেলাইটের কিউবস্যাটের জনক যাকে বলা হয়, একজনের নাম হচ্ছে প্রফেসর জর্ডি, আরেকজনের নাম হচ্ছে প্রফেসর, দেখো আসল মানুষের নামটাই ভুলে গেলাম আমি, প্রফেসর বব টুইক্স কি, আমাকে একটু খেয়াল করতে, গুগল করতে হবে, আমার ঠিক মনে পড়ছে না প্রফেসরের নামটা। তো প্রফেসররা যেটা ভাবলেন যে না, এত বড় স্যাটেলাইট যদি আমরা ডিজাইন করে লঞ্চ করতে যাই তাহলে যে স্যাটেলাইটের লাইফ সাইকেল, কারণ শুধু লঞ্চ করলে তো হচ্ছে না, এটাকে অপারেট করতে হচ্ছে, ওখান থেকে ডেটা নামাতে হচ্ছে, ডেটা নামার পর সেই ডেটার উপর রিসার্চ আছে, রাইট? একটা স্যাটেলাইট লঞ্চ করার পরে আমাদের একটা ইনিশিয়াল ক্যালিব্রেশন পিরিয়ড থাকে, লঞ্চ করার পরে আমরা দেখি যে স্যাটেলাইটটা আমরা যে ডিজাইন করে পাঠালাম অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এটা যদি সেন্সরটা যদি ক্যালিব্রেশন না করা হয় তাহলে তো মিশনে পাঠার লাভ নেই। তো লঞ্চিং স্যাটেলাইট, ক্যালিব্রেশন, ডেটা অ্যাকুইজিশন, ডেটা রিসার্চ সবকিছু মিলে যে সময়টা থাকে বেশ বড় লম্বা সময়। তো প্রফেসরদের আইডিয়া ছিল এটাকে কোনোভাবে যদি 5 বছরের মধ্যে নিয়ে আসা যায় বা 2 বছরের মধ্যে নিয়ে আসা যায় তাহলে একটা মানুষের পক্ষে তাহলে এই ফুল লাইফ সাইকেলটা পর্যবেক্ষণ করা সম্ভব। আর ওই যে বলে না ট্রেনিং অন দ্য জব, সেটা সম্ভব। তো ওনাদের আইডিয়া ছিল যে আমরা একটা স্ট্যান্ডার্ড একটা স্যাটেলাইট একটা শেপ বানাবো, যাতে সুবিধা যেটা হয় সেটা হলে আমাদের লঞ্চ করতে সুবিধা হবে। কারণ একটা বড় নর্মালি যেটা হয় যে নাসা, ইসা ওরা যখন একটা স্যাটেলাইট বানায়, ওই স্যাটেলাইটের পিছনে একটা ডেডিকেটেড রকেট লঞ্চার থাকে, রাইট? ওদের একটা পেলোড ফেয়ারিং থাকে, পেলোড ফেয়ারিং এর জন্য ডিজাইন করা হয়, ডিজাইন করার পরে হচ্ছে ওদের সাথে চুক্তি করা হয়, চুক্তি করার পরে ইন্স্যুরেন্স কোম্পানি আসে, বিশাল একটা প্রসেস। তো এত বড় প্রসেসে না যে ওনারা একটা যেটা করলো একটা স্ট্যান্ডার্ড একটা বাস সিস্টেম তৈরি করলো যে আচ্ছা ঠিক আছে আমরা এই সাইজের মধ্যে তৈরি করবো, তাহলে যেটা হবে আমরা যে কোনো কোম্পানিকে দিয়ে দিব, কোম্পানিরা বাকিটা বুঝবে, আমাদের এত টেনশন করার দরকার নেই। ওইখান থেকে যেটা আসলো কিউবস্যাটের ডেফিনেশনটা আসলো। কিউবস্যাটের সংজ্ঞাটা হচ্ছে ফিজিক্যালি লিমিটেড টু 10 সেন্টিমিটার অন অল সাইড, মানে যে দিক দিয়ে মাপো না কেন 10 সেন্টিমিটার বেশি হবে না, এটা হচ্ছে তাদের ডেফিনেশন। এই এখন সমস্যাটা হলো 10 সেন্টিমিটার কিউব খুবই ছোট একটা জায়গা, এখানে সবকিছু করা সম্ভব না। সো অনেকে ভাবেন যে আচ্ছা ঠিক আছে এটাকে একটু বাড়ানো যায় না। তো এখান থেকে যে পরে যেটা আসলো, আচ্ছা ঠিক আছে তাহলে 10 সেন্টিমিটারকে আমরা 1U হিসেবে ধরি, মানে অনেকটা সার্ভার স্পেস থেকে টেকনোলজিটা ওরা নামকরণটাকে বড় করছে, রাইট? এটাকে 1 হিসেবে ধরি, ওটাকে আমরা কপি পেস্ট করে একটু লম্বা বানায় ফেলি, তাহলে তাহলে যেটা আমরা করবো 30 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার একটা শেপে আসলো। আরেক দল এসে বললেন না আরেকটু বড় দরকার, তখন এখান থেকে যেটা হলো 30 বাই 20 বাই 10, সো 1U, 3U, 6U, ইভেন 12U পর্যন্ত আছে এখন বিভিন্ন সাইজে। তো এটা হচ্ছে ওই কিউব সাইড বেসড তোমার হচ্ছে স্যাটেলাইট ক্লাসিফিকেশন। আবার আরেক দল এসে বলতেছে যে না, স্যাটেলাইটের ক্লাসিফিকেশন হতে হবে ওয়েট অনুযায়ী, কারণ শেপ সবসময় মানে একটু ভিন্ন হতে পারে। কোন স্যাটেলাইটের হয়তো বা সোলার প্যানেল আছে, কোন স্যাটেলাইট হয়তো বা সোলার প্যানেল নাই, সো ইনভেলপটা ডিফারেন্ট। কিন্তু যেটা হয় যে ওয়েট অনুযায়ী একটা আন্দাজ করা যায় যে কত পরিমাণ আমার হচ্ছে সেন্সর আছে, কি পরিমাণ ব্যাটারি আছে, একটা আন্দাজ করা যায়, এটা মানে মোটামুটি একটা রাফলি একটা স্কেল হিসেবে ধরা যায়। তো অনেকে এসে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যেটা করি সেটা হলো এনিথিং অ্যাবভ 1000 কিলোগ্রাম উইল বি কনসিডার্ড অ্যাজ এ বিগ স্যাটেলাইট or a standard traditional satellite. Anything above below 500 kilogram will be considered as a lean satellite. তো এখন লিন স্যাটেলাইট, আমাদের প্রফেসর উনি হচ্ছে লিন স্যাটেলাইটের সংজ্ঞা নিয়ে মানে অনেকদিন ধরে কাজ করে আসতেছেন। এখন লিন স্যাটেলাইট কি 500 গ্রামের নিচে না 100 গ্রামের নিচে না 10 গ্রামের নিচে, এটা ঠিক সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই।
তবে মানে আমরা মোটামুটি লিন স্যাটেলাইট হিসেবে যেটাকে ধরতে পারি সেটা হলো যে এই স্যাটেলাইট ডেভেলপমেন্টে খুব বেশি পরিমাণ সময় লাগে না, বা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং টিমটা যথেষ্ট পরিমাণে ছোট, হয়তো বা 20-30 জনের মতো, সে ধরনের স্যাটেলাইট গুলোকে আমরা লিন স্যাটেলাইট বলে থাকি আর কি। তো সংজ্ঞাটা যদি স্থির হয় তাহলে হয়তো কোনো একটা পেপার আমরা পড়তে পারবো যে লিন স্যাটেলাইট সংজ্ঞাটা কি। তো এই জন্য আমরা যেটা করি যে প্রফেশনাল ফিল্ডে অত সংজ্ঞার মধ্যে না, যে যদি এটা 1U কিউবস্যাট হয় বা 3U কিউবস্যাট হয়, আমরা সেটাকে বলি যে এটা হচ্ছে 3U কিউবস্যাট বা 6U কিউবস্যাট, কারণ এটা এনভেলপসটা ফিক্সড। আর যদি এনভেলপ হিসেবে যদি ডিফাইন করতে না পারি তাহলে আমরা বলি হচ্ছে কত কিলোগ্রাম ক্লাস, 100 কিলোগ্রাম ক্লাস বা 500 কিলোগ্রাম ক্লাস বা 1000 কিলোগ্রাম ক্লাস, ওইভাবে করে আমরা ডিফাইন করি। কারণ হচ্ছে যে স্যাটেলাইটের ভিতরে কি সেন্সর আছে বা কি ধরনের বাস সিস্টেম, এটা সাধারণত সবাই এটাকে ওপেনলি পাবলিকলি শেয়ার করে না। সো ওয়েট হিসেবে আমরা বলতে পারি যে কোন ক্লাসের স্যাটেলাইট, ওই ক্লাস হিসেবে তো আমরা বাকি ইমাজিনেশন করে ফেলি বা কি কি থাকতে পারে কি নাই, এটা মোটামুটি আন্দাজ করা যায়। তো এই হচ্ছে মোটামুটি স্যাটেলাইটের বিভিন্ন ক্লাসিফিকেশনের সংখ্যা। আমার মনে হয় এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা আর কি, স্পেশালি অডিয়েন্সদের জন্য, যে আপনাদের ব্র্যাক-ইউ অন্বেষণ ন্যানোস্যাটের মোটিভেশনটা কিভাবে আসলো জার্নিটা কেমন ছিল, অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আমি জানি খুবই ব্রডার, মানে অনেক একটা ব্রড কোশ্চেন হয়ে গিয়েছে, কারণ এটা অ্যাকচুয়ালি একটা লং টার্ম প্রজেক্ট ছিল, বাট লং টার্ম বলবো না, এটা প্রায় 10 বছর আগের কাহিনী। আর কতদিন ছিল, মোটামুটি 3 বছর মতো ছিলাম আর কি ওই প্রজেক্টটা নিয়ে। তো সেই হিসাবে খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, বাট ইয়েস ইটস আ গুড মেমোরি। সো প্রজেক্টটা অনেকটা লাকের উপর ছিল আর কি। ইনফ্যাক্ট আমি যে স্যাটেলাইট নিয়ে রিসার্চ করব বা স্যাটেলাইট ফিল্ডে কাজ করব, এটা আমার ইনিশিয়ালি তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। আমি যখন ফাইনাল ইয়ারে প্রজেক্ট সিলেক্ট করতেছি তখন আমি ভাবতেছি যে কি করা যায়। তো আমি যখন ইউনিভার্সিটিতে, তখন হচ্ছে হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং মোটামুটি একটা খুবই হট টপিক, এবং ওটা মোটামুটি জার্মানিতে মাস্টার্স পিএইচডি করার যথেষ্ট সুযোগ ছিল। তাই আমি ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে, তাহলে হাই ভোল্টেজ নিয়ে পড়াশোনা করি। সো আমি হচ্ছে 3rd ইয়ার 4th ইয়ারে হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং নিয়ে, মানে ওই যে ইলেকটিভ কোর্সগুলো থাকে ওইগুলো নিয়ে শুরু করলাম। কিন্তু আমার অন্য একটা হবি ছিল, সেটা হলো ইউনিভার্সিটি ক্লাসের পরে আমি হচ্ছে তোমার যে কিছু ব্র্যাক ইউনিভার্সিটিতে কিছু আফটার ক্লাস অ্যাক্টিভিটি থাকে বা ক্লাব অ্যাক্টিভিটি থাকে। তো এখানে হচ্ছে 2টা ক্লাব ছিল, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ক্লাব, আর একটা হচ্ছে তোমার রোবোটিক্স ক্লাব। তো প্রথমে হচ্ছে আমি ইলেকট্রনিক্স ক্লাবে জয়েন করি, আমার হচ্ছে ফার্স্ট ইয়ারে জয়েন করে মোটামুটি ওইখানে প্রায় এক্সিকিউটিভ র্যাঙ্কে চলে যাই। এক্সিকিউটিভ র্যাঙ্কে যখন যাচ্ছি তখন ইন দ্য মিন টাইম রোবোটিক্স ক্লাবটা ফর্ম হয়। ইলেকট্রনিক্স ক্লাব হচ্ছে এনিথিং ইলেকট্রনিক্স, তোমার হয়তো বা কন্ট্রোলার সিস্টেম বা এলইডি প্যানেল, এই ধরনের ছোটখাটো প্রজেক্ট গুলো করতাম। লাইন ফল রোবট তখন শুরু হয়নি, তো ছোটখাটো প্রজেক্ট শুরু করলাম। আর ইন দ্য মিন টাইম আমার এক বড় ভাই ছিল আর কি, জনায়েত ভাইয়া, ওনার হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলারের একটা কোর্স ছিল, ওই কোর্সে ভর্তি হলাম। সো ওই কোর্সে ভর্তি হয়ে মাইক্রো কন্ট্রোলার কোর্স করতেছি, তারপরে ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করতেছি ওই মাইক্রো প্রসেসর কোর্স গুলো। আবার বিকালে হচ্ছে ওই মাইক্রো কন্ট্রোলার প্রজেক্ট গুলো আমি নিজে ল্যাবে বসে করতেছি। পরে রোবোটিক্স ক্লাব আসলো, রোবোটিক্স ক্লাব এসে বললো যে আচ্ছা ঠিক আছে, উই উইল বি ওয়ার্কিং অন রোবোটিক্স, আর ইন্টারেস্ট? আমি বলছি হ্যাঁ, খুবই ভালো কথা, আমার খুবই পছন্দ হয়েছে। পরে রোবোটিক্স ক্লাবে জয়েন করলাম আমি। রোবোটিক্স ক্লাবে জয়েন করে ওখানে হচ্ছে তোমার লাইন ফলার, রোবটের কম্পিটিশন, অন্যান্য কম্পিটিশন গুলো জয়েন করা। তো এইভাবে করে ধীরে ধীরে স্কিলটা বাড়তেছে আমার। তো ক্লাব অ্যাক্টিভিটির আরেকটা সাইড প্রজেক্ট কি, যখন হচ্ছে বাইরে থেকে কোনো প্রফেসররা আসে বা হচ্ছে কোনো ইন্টারেস্টিং পার্সন আসে, তাদেরকে আমরা ইনভাইট করি যে স্যার আপনি একটু আসেন, আমাদের একটা সেমিনার নেন। তো এরকম ভাবে আরিফ স্যার, ডক্টর আরিফুর রহমান খান, উনি বাংলাদেশে আসছেন। তারপরে আমি চিন্তা মনে ওনাকে, তখন হচ্ছে আমার যে তখনকার প্রফেসর যে হচ্ছে খলিল স্যার, বললো যে এরকম আরিফ স্যার আসছেন, তোমরা একটা সেমিনার অর্গানাইজ করো। তো আমি যদি এক্সিকিউটিভ বডিতে আমি তেমন কোনো কাজ করতাম না, মানে ঠিক ফ্রন্ট লাইনে কাজ করতাম না, আমি শুধু R&D কাজগুলোই করতাম। স্যার আসলেন, স্যারের জন্য সেমিনার অর্গানাইজ করা হলো, সেমিনারে গেলাম, সেমিনারে বসলাম, কথাবার্তা শুনলাম স্যার কি করতেছেন না করতেছেন। তো স্যারের প্রজেক্ট ছিল হচ্ছে ন্যানো স্যাটেলাইট প্রজেক্ট, মানে রিসার্চ ফিল্ড আর কি। তো উনি হচ্ছে কিউটেকের হচ্ছে প্রফেসর চৌহান ডিপার্টমেন্টে উনি একজন প্রফেসর ছিলেন। স্যার কথা শুনলাম, স্যারকে তারপরে হচ্ছে সেমিনার শেষে স্যারকে নিয়ে গেলাম আমাদের ল্যাবে, দেখালাম যে স্যার এই দেখেন আমরা এই কাজগুলো করি।
তখন স্যার একটা মাইক্রোপ্রসেসর নিয়ে বলতেছে যে তোমরা কি এরকম মাইক্রোচিপ নিয়ে কাজ করো, মানে পিক, এই মাইক্রোচিপের যে পিক মাইক্রো কন্ট্রোলার গুলো। হ্যাঁ করি স্যার এগুলো। বলে আচ্ছা তাহলে তো আমরা তো এগুলো নিয়েই কাজ করি, তাহলে মোটামুটি তোমাদের যদি আমরা স্যাটেলাইটের ন্যানো স্যাটেলাইটের কাজগুলো দিই তাহলে তো ধরতে পারবা। হ্যাঁ কোনো সমস্যা নাই, আমরা মোটামুটি এই অ্যাটলিস্ট প্রসেসে এই মাইক্রো কাজগুলো আমরা মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। পরে স্যার চলে গেলেন, স্যার চলে যাওয়ার পরে খলি স্যার আমাদের বলতেছেন যে এরকম, খলি স্যারকে প্রথম বললেন আমরা একটা প্রজেক্ট হাতে নিলাম, আমরা মনে হয় আমার ফাইনাল ইয়ারের থিসিসের জন্য আর কি একটা প্রজেক্ট দরকার। তো আমি ভাবতেছি কি করা যায়, তো ওই স্যারের রিসার্চ থেকে মোটিভেটেড হয়ে আমরা বললাম ঠিক আছে আমরা তাহলে ন্যানো স্যাটেলাইটের জন্য একটা বাস সিস্টেম ডেভেলপ করি। আর তো আমরা তো আমাদের তো জাপানের মতো এত হাইটেক জিনিসপাতি নাই, সো হয়তো বা ন্যানো হবে না, ইট মাইট বি মেগা স্যাটেলাইট অর সামথিং, কিন্তু কিছু একটা কাজ করা যায়। আমরা পড়াশোনা শুরু করি, কাজ করি, প্ল্যান চলতে চলতে পরে আরিফ খলিল স্যার আমাদের বললেন যে এরকম একটা সুযোগ আছে, তোমরা যদি ইন্টার্ন হিসেবে যেতে চাও বা এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে যেতে চাও তোমরা যেতে পারো, তোমাদের পকেট থেকে টাকা খরচ হবে, কিন্তু তুমি যদি প্লেনের টিকিটটা কেটে যেতে পারো তাহলে তখন তোমার টিউশন ফি লাগবে না, থাকা খাওয়ার অল্প কিছু খরচ লাগবে, যে তুমি দেখে আসো তাহলে ল্যাবে কি করে না করে। আমি তোমার আচ্ছা বেশ ভালো সুযোগ, যাওয়া যায়। অ্যাপ্লাই করলাম। তখন হচ্ছে আমার আর কাফির দুজনের আর কি ইন্টার্নশিপটা হলো। তখন আমরা দুজনে আসি 6 মাসের জন্য। 6 মাসের জন্য অ্যাপ্লাই করি, তো 6 বিভিন্ন ভিসা জটিলতা অন্যান্য জটিলতার জন্য আমাদের ঠিক 6 মাস হয়নি, আমাদের 4 মাস হয়েছিল আর কি। 4 মাসে আসলে আসলাম, দেখলাম, বুঝলাম। এখানে যে যখন এই ইন্টার্নশিপ করতেছি তখন হচ্ছে আমাদের মনে হলো যে মাস্টার্সটা এখানে পারলে খুব ভালো হতো, মাস্টার্স যদি এখানে করা যায় খুবই ভালো হবে। আমরা পরে বাসায় ইন্টার্নশিপ করার পর দেশে ফিরছি, দেশে ফেরার পরে আমাদের থিসিসের প্রজেক্ট, তারপর ফাইনাল ইয়ারের বাকি কোর্সগুলো এগুলো শেষ করলাম। আর মিন টাইম হচ্ছে মাস্টার্স জন্য অ্যাপ্লাই করলাম, যে এখানে একটা তোমার পিএনএসসি স্কলারশিপ থাকে, স্কলারশিপের জন্য। তো ফরচুনেটলি আমার পিএনএসসি স্কলারশিপটা হয়ে যায়। তারপরে কাফিও অ্যাপ্লাই করে, কাফিরও হয়ে যায়। আবার আমাদের আরেকজন ফ্রেন্ড অ্যাপ্লাই করে, অন্তরা, সেও তারও হয়ে যায়। এখন আমরা মোটামুটি ব্র্যাক থেকে 3 জন তাহলে একই ইয়ারে মাস্টার্সের জন্য ঢুকছি, রাইট? তো ঢুকার পরে ইমেলটা আমার কাছে আসেনি, ইমেলটা প্রথমে মনে হয় অন্তরা কাফির কাছে আসছিল, যে তোমরা যদি মানে মাস্টার্স করতে আসো তাহলে আমাদের কাছে একটা প্রজেক্ট আছে, এরকম ন্যানো স্যাটেলাইটের প্রজেক্ট, উইল ইউ বি ইন্টারেস্টেড? তখন আমরা খলিল স্যারের কথা বলি, কথা বলার পরে বলে যে হ্যাঁ স্যার উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড, আমরা করতে চাই এটা। তো এখানে জাপানে আসার পর আমার মাস্টার্সের পড়াশোনাটা শুরু করি। মাস্টার্সের পড়াশোনা শুরু করার সাথে সাথে একটা বার্ডস টিম নামে একটা টিম ফর্ম হয়, ওই টিমে আমরা জয়েন করি। তো আইডিয়াটা ছিল এরকম, যেহেতু বিভিন্ন দেশ থেকে, ফরচুনেটলি প্রত্যেকটা দেশ থেকে 3 জন স্টুডেন্ট ছিল। বাংলাদেশ থেকে 4 জন, ঘানা থেকে 3 জন না 2 জন, 3 জন ছিল। ঘানা থেকে 3 জন, নাইজেরিয়া থেকে 2 জন, জাপানি স্টুডেন্ট তো ভরা, সো ওখান থেকে 3 জন স্টুডেন্ট সিলেক্ট করা হয়। আর মঙ্গোলিয়া থেকে 3 জন স্টুডেন্ট। তো এই 3 5টা কান্ট্রি, 15 জন টিম মেম্বার ফিক্সড। এবং কথা হলো যাতে আমরা যেটা করব সেটা হলো একটা ওয়ান ইউ কিপসেট আমরা ডিজাইন করব, এবং ডিজাইন করার পর এই স্যাটেলাইট গুলো কপি পেস্ট করে তোমার 5টা বানাবো। সো একই ডিজাইনের 5টা ওয়ান ইউ কিপসেট হবে, এবং এই 5টা কিপসেট আমরা একসাথে লঞ্চ করব। এবং কিন্তু যেটা হবে সেটা হলো আমরা ডিজাইনটা এমন ভাবে করব যাতে প্রত্যেকটা দেশেরই একটা বেসিক নিড মিট হয়। সেজন্য যেটা হয়, আমরা প্রায় 2 মাস ধরে বিভিন্ন ধরনের ডিজাইন ডকুমেন্ট মিটিং করে ডিসাইড করি যে এটা কি হয়। এমন দিন গেছে যে আমরা সকাল 10টার সময় মিটিং এ শুরু করছি এবং শেষ হয়েছে রাত 1টার সময়, বিকজ উই ক্যান নট ডিসাইড হোয়াট উই ওয়ান্ট। তো যখন এটা ডিসিশনটা নেওয়া হলো, পরে দেখা হলো যে না, আমাদের প্রত্যেকটা দেশেরই, আমাদের ঘানা, বাংলাদেশ আর মঙ্গোলিয়া কোনো স্যাটেলাইট নাই, জাপানের স্যাটেলাইট আছে। আর নাইজেরিয়ার মনে হয় একটা স্যাটেলাইট অন্য দেশের সাথে মানে পার্টনারশিপে লঞ্চ হয়েছিল আর কি। তো আমাদের প্রত্যেকেরই একটা বেসিক নিড হচ্ছে আর্থ অবজারভেশন। আর্থ অবজারভেশনটা যদি আমরা আমাদের স্যাটেলাইটে আনতে পারি তাহলে এটা মানে খুব প্রত্যেকটা দেশের জন্য একটু বেনিফিশিয়াল হয়। তো আর্থ অবজারভেশন আমরা করবো কি করে? আমরা যদি একটা সিম্পল ক্যামেরা বসাই, সেই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারি পৃথিবী, এবং এই পৃথিবীর ছবিটা যদি আমরা নিয়ে আসতে পারি, দেখা যাক ওখান থেকে যে হয় কিনা। তো এখান থেকে প্রজেক্টটা আগানো,
এবং ফাইনালি প্রজেক্টটা হচ্ছে 2017 জুনে মনে হয় লঞ্চ হয় SpaceX করে। লঞ্চ হওয়ার পরে আমরা প্রায় 1 বছর মতো স্যাটেলাইট অপারেট করি। আর যেহেতু এটা লো আর্থ অরবিটের স্যাটেলাইট ছিল, এটা বেশি দিন অরবিটে থাকে নাই। 2018 কি 19 শুরুর দিকে মনে হয় এটা ডিঅরবিট হয়ে যায়। স্যাটেলাইটে বেশ কয়েকটা ইউনিক একটা ব্যাপার ছিল, সেটা হলো আমরা একটা ইউএইচআর ট্রান্সমিটার ইউজ করেছিলাম, খুবই ছোট, যেটা হচ্ছে আমার রিসার্চ টপিক ছিল, প্রায় ক্রেডিট কার্ড সাইজের। এত ছোট মানে এক্সপেরিমেন্টাল ইউএইচআর আমার মনে হয় যে আগে কোনো কিউবসারে ইউজ করা হয় নাই। তারপর আমরা একটা এক্সপেরিমেন্টাল প্যাচ অ্যান্টেনা ইউজ করেছিলাম, তারপর ডিপ্লয়েবল অ্যান্টেনা সিস্টেম, অনেক কিছু নতুন নতুন ছিল আর কি। বেশ ইন্টারেস্টিং। আপনি একটা ওয়ার্ড আর কি কয়েকবার বলছেন আর কি, এটা একটু জানতে চাচ্ছিলাম যে বাস, স্যাটেলাইটের বাস, এটা অনেকে শেয়ার করে না। সো এটা অ্যাকচুয়ালি কি জিনিসটা, কি মানে স্যাটেলাইটের বাসটা? স্যাটেলাইটের বাস আর স্যাটেলাইট পেলোড, এই জিনিসটা তফাৎ করতে আমার 6 মাস টাইম লাগছিল। আচ্ছা, এভাবে দেখো, স্যাটেলাইট, প্রত্যেকটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের একই কাজ। পৃথিবী বা যে কোনো গ্রহকে এটা হচ্ছে প্রদক্ষিণ করতে হবে, প্রদক্ষিণ করে কিছু একটা করতে হবে। হয় কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে, না হলে ছবি তুলতে হবে, না হলে রেডিও কাজ করতে হবে, না হলে জিপিএস কাজ করতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু কাজ একই, সেটা হলো পৃথিবীর প্রদক্ষিণ করবে, আর হচ্ছে আমরা হচ্ছে গ্রাউন্ড থেকে কমান্ড পাঠাবো, কমান্ডের রেসপন্স সে দিবে, এবং স্যাটেলাইটের যে ডেটাগুলো কালেক্ট হচ্ছে সেই ডেটাগুলো আমরা ডাউনলোড করবো, রাইট? তো এটা হচ্ছে বেসিক, এটা প্রত্যেকটা স্যাটেলাইটের সেম। এখন কেউ বলতেছে যে না, আমার স্যাটেলাইটের জন্য, আর্থ অবজারভেশন স্যাটেলাইটের জন্য আমার একটা ক্যামেরা লাগবে, ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল ক্যামেরা। আরেকজন বলতেছে যে না, আমার এত লাগবে না, আমার হচ্ছে 50 মেগাপিক্সেলে হয়ে যাবে। আবার একজন বলতেছে না, আমার ক্যামেরা লাগবে না, আমার শুধু রেডিও হলেই চলবে। তো যেই জিনিসটা কমন, সেই জিনিসটাকে আমরা বলি স্যাটেলাইট বাস। স্যাটেলাইট বাসের মধ্যে হচ্ছে খুবই যে কমন এলিমেন্ট গুলো, সোলার প্যানেল, ব্যাটারি, একটা প্রসেসিং কম্পিউটার, তারপরে হচ্ছে ব্যাটারি চার্জিং এন্ড ডিসচার্জ ইউনিট, তো এই ধরনের, আর হচ্ছে কমিউনিকেশন রেডিও, গ্রাউন্ড সিস্টেমের সাথে কমিউনিকেশন রেডিও। তো এই জিনিসগুলো নিয়ে হয়তো স্যাটেলাইট বাস বলি আমরা, যেটা হচ্ছে বেসিক। এটা মানে খুব কম চেঞ্জ হয়, কিন্তু পেলোডের উপরে এটা হয়তো বা একটু আপগ্রেড করতে হয় বা ডাউনগ্রেড করতে হয়, রাইট? আর পেলোডটা হলো আমার কাস্টমার কি চায় বা আমার মিশনটা কি বলে, এটার জন্য আমার কি স্পেসিফিক হার্ডওয়্যার লাগবে, সেগুলোকে বললে আমরা পেলোড। তো যদি এটা জিপিএস এন্ড স্যাটেলাইট কথা চিন্তা করি, তাহলে যেটা হবে সেটা হলো ওই জিপিএস স্যাটেলাইটের ব্যাটারি, মেইন কম্পিউটার, সোলার প্যানেল, এগুলো বলবো আমরা স্যাটেলাইট বাস। আর জিপিএস রিলেটেড যত হার্ডওয়্যার, সেগুলোকে বলবো আমরা পেলোড। হ্যাঁ, তো আর যেগুলো হচ্ছে রিসার্চ স্যাটেলাইট বা নাসার পাবলিকলি ফান্ডেড স্যাটেলাইট, সেগুলো সম্পর্কে মোটামুটি ইনফরমেশন অ্যাভেলেবল, এগুলো খুব বেশি সিক্রেট না। কিন্তু যেগুলো হচ্ছে গভর্নমেন্ট ফান্ডেড বা মিলিটারি ফান্ডেড বা প্রাইভেট কোম্পানি ফান্ডেড, এই ধরনের স্যাটেলাইটের বাস বা পেলোডের উপরে কোনো তথ্য সাধারণত পাবলিকলি অ্যাভেলেবল না। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ আর কি। এবার একটু আপনার পার্সোনাল রিসার্চ নিয়ে আর কি কথা বলতে চাচ্ছিলাম, যে আপনার মাস্টার্সে তো আপনি এই প্রজেক্টে ছিলেন, আপনার পিএইচডি তেও তো স্যাটেলাইট কমিউনিকেশনস নিয়ে সম্ভবত আপনি কাজ করেছিলেন, ইফ আই এম নট রং। একটু রিলেটেড, হ্যাঁ, একটু কমিউনিকেশন রিলেটেড ছিল। সো এটা নিয়ে যদি একটু ডিসকাস করতেন। মাস্টারতে ওই যখন আমরা বার্স প্রজেক্টে কাজ করতেছিলাম, তখনই আমাদের মনে হলো যে স্যাটেলাইটের সফটওয়্যার লেখা, আমরা মানে প্রথম দিকে আমরা মনে করতাম যে হার্ডওয়্যার ডিজাইন এন্ড হার্ডওয়্যার টেস্টিং ইজ দ্য মেইন থিং, সফটওয়্যার কোনো ব্যাপার না, সফটওয়্যার জাস্ট 2 দিনের মধ্যে লিখলেই হয়ে যাবে। কিন্তু প্রজেক্টের শেষ দিকে এসে দেখা গেল যে না, সফটওয়্যার অ্যাকচুয়ালি এত সহজও না। সফটওয়্যার যদি ঠিক মতো কাজ না করে তাহলে অনেক কিছু মানে সম্ভব না, এবং হচ্ছে খুব ছোট্ট একটা ভুলের জন্য অনেক অনেক বড় একটা ড্যামেজ হওয়া সম্ভব। যেমন ধরো একটা ইকুয়েশন মধ্যে হয়তো বা প্লাসের জায়গায় আমার শুধু মাইনাস চলে গেছে ভুল করে, ইকুয়েশনটা ভুল, এই ভুল ইকুয়েশনের জন্য আমি হচ্ছে এখন ভুল ডেটা পাবো, এটাকে ঠিক করার কোনো বুদ্ধি নেই, রাইট? আর কিউবসাইটের ক্ষেত্রে আরো বেশি বুদ্ধিটা নেই। নর্মালি যেটা হয়, যেটা হলো নাসা বা ইসার বড় স্যাটেলাইট গুলোতে ওদের হচ্ছে আর ব্যাকআপ কম্পিউটার থাকে বা ব্যাকআপ সিস্টেম থাকে, ওরা হচ্ছে মোটামুটি স্যাটেলাইটের সিস্টেমটাকে আপগ্রেড করতে পারে, মোটামুটি একটা ওপেন সিস্টেম দেওয়া থাকে, ওই ওপেন সিস্টেম ইউজ করে ওরা ওদের মিশন সফটওয়্যারটাকে চেঞ্জ করতে পারে।
কিন্তু আমরা কিউবসেটটা পারি না, কারণ হচ্ছে ওই ফার্মওয়্যারটা ডিরেক্টলি আমরা মাইক্রোপ্রসেসরে বার্ন করে ফেলি। সো মাইক্রোপ্রসেসরকে হচ্ছে রিপ্রোগ্রাম করা খুব একটা কঠিন না, কিন্তু চ্যালেঞ্জটা যেটা হয়ে যায় যে স্পেসে যখন একটা স্যাটেলাইট আমার কাজ করতেছে, দ্যাট হ্যাজ টু কিপ ওয়ার্কিং, মানে ওটাকে আমি ঠিক অফ করে আবার অন করতে মানে সম্ভব, কিন্তু উচিত না জিনিসটা, রাইট? কারণ আমি যখন একটা প্রোগ্রাম, একটা নতুন একটা ফার্মওয়্যার মাইক্রোচিপে বার্ন করতেছি বা প্রোগ্রাম করতেছি, এই প্রোগ্রামটা আসলে আদৌ কাজ করবে কি করবে না, এটা রিস্ক থেকে যায়। আর স্পেসে যেটা স্পেস এনভায়রনমেন্ট একটা বড় রিস্ক, সেটা হচ্ছে প্লাজমা ডিসচার্জ বা বিট ফ্লিপ। হাই এনার্জি পার্টিকেল গুলো এই মাইক্রোপ্রসেসর, আমরা যেহেতু কোনো রেডিয়েশন হার্ডেন কোনো মাইক্রোপ্রসেসর ইউজ করি না সাধারণত, সেই জন্য এই ধরনের প্রোগ্রামিং এর সময় যদি কোনো সিঙ্গেল ইভেন্ট ল্যাচ আপ গুলো ঘটে, তাহলে হচ্ছে আমার পুরো প্রোগ্রামিংটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে বা ফেল করবে। তখন যেটা হবে, আমার পুরো স্যাটেলাইটটা অকেজ হয়ে গেল। তো বিভিন্ন রিস্ক থেকে যায়, এবং সেজন্য রিস্কের জন্য আমরা হচ্ছে সাধারণত এই মাইক্রো প্রসেসর গুলো ইন অরবিট প্রোগ্রাম করি না বা করতে পারি না। তো আমার রিসার্চের প্রজেক্ট ছিল, আচ্ছা ঠিক আছে, যদি আমরা এই রিস্ক গুলো থেকেই থাকে, এই রিস্ক গুলো আমরা তো সম্পূর্ণ নালিফাই করতে পারবো না, কিন্তু এই রিস্ক গুলোকে মাথায় রেখে কিভাবে আমরা হয়তো বা একটা কিউবসেটের মধ্যে যে প্রসেসর গুলো, এইগুলোকে আমরা রিপ্রোগ্রাম করতে পারি বা রিকনফিগার করতে পারি। তো এটা নিয়ে ছিল আমার রিসার্চ। এখানে চ্যালেঞ্জ গুলো, মানে এই রিপ্রোগ্রামিং এর জন্য আমাকে কোন কোন ধরনের চ্যালেঞ্জ গুলো আছে, এবং এই চ্যালেঞ্জ গুলোকে বাইপাস করার জন্য আমাকে কি কি করতে হবে, এবং একটা ছোটখাটো ডেমো, ওইটাই ছিল আমার রিসার্চের মানে পিএইচডি এর মেইন টপিক। বাট আনফরচুনেটলি এটা কোনো স্যাটেলাইট আমি ইমপ্লিমেন্ট করে দেখতে পারিনি আর কি, সেই সময়টা আমার হাতে ছিল না। সো এটা জাস্ট অন পেপারে লিমিটেড ছিল আর কি। আর একটা জিনিস আর কি, সেটা হচ্ছে আপনার ডেইলি লাইফে যে টুলসগুলো ইউজ করেন তার মধ্যে আর কি একটা দেখেছিলাম যে লিনাক্সের মেনশন ছিল। সো এটা নিয়ে যদি একটু বলতেন। পার্সোনালি আমি হচ্ছে লিনাক্স শেখার ট্রাই করেছিলাম, কিন্তু এখনো করে যাচ্ছি ছোট ছোট অল্প অল্প করে, বাট ভেরি ডিফিকাল্ট, বিকজ দেখা যাচ্ছে যে এক্স্যাক্ট টিউটোরিয়ালস থাকে না, কিংবা অনেক কিছু দেখা যায় অনেক ডকুমেন্টেশন পরে বের করতে হয়। সো আপনার লিনাক্সের জার্নিটা কবে থেকে শুরু হয়েছিল, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আপনার স্যাটেলাইট রিসার্চ সেক্টরে কিভাবে অ্যাকচুয়ালি হেল্প করতেছে, বা কি কেন লিনাক্স? দ্যাটস দ্য ফান পার্ট অফ ইট, মানে লিনাক্সের একটা জিনিস কাজ করতেছে না, বা এটা কাজ কি করে করানো যায়, দ্যাটস দ্য ফান পার্ট অফ ইট। মানে এটাই হচ্ছে একটা মজা আর কি। লিনাক্স প্রথম আমি মনে হয় চালানো শুরু করি ক্লাস 8-এ বা 7-এ মনে হয় প্রথম। আমার এক্সাক্ট এটা অনেক আগে ডেস্কটপে লিনাক্সটা ইনস্টল দিই। তো তখন হচ্ছে আমি তখন কিন্তু ইউটিউব ঠিক সেভাবে চালু হয়নি, বা ইউটিউবের ওই দেখার মধ্যে ব্যান্ডউইথ আমাদের নাই, রাইট? সো বই পড়ে বা টিউটোরিয়াল দেখে বা ম্যাগাজিন পড়ে মোটামুটি আইডিয়া করা। তো ext2 ফরম্যাট আর FAT16 ফরম্যাট, এটা যে কি আমার মাথায় কোনো আইডিয়া ছিল না। সো প্রথমবার যখন আমি মানে পুরো হার্ড ড্রাইভ ফরম্যাটে লিনাক্স ইনস্টল করি, আই লস্ট অল মাই ডেটা। পিসিতে যতগুলো ডেটা ছিল সব মুছে গেছে। তারপরে হচ্ছে অনেকদিন চেষ্টা করছি, কিন্তু কিছু করতে পারিনি। পরে ওটা আমি লিনাক্সটা অফ করে, ও হ্যাঁ, সাউন্ড কার্ড কাজ করতো না। সো লিনাক্স ইনস্টল করার পরে হচ্ছে ভিডিও আসতেছে, কিবোর্ড মাউসের ইনপুট ঠিক আছে, কিন্তু কোনো সাউন্ড বের হচ্ছে না। পরে ওটা আনইনস্টল করে আবার উইন্ডোজ দিলাম, উইন্ডোজে কিছুদিন চালালাম। কিছুদিন চালানোর পরে ক্লাস 11-এ মানে কলেজে উঠে মনে হলো যে আরেকবার ট্রাই করা উচিত। তখন আমি আরেকবার ইনস্টল দিলাম, তখন মানে উবুন্টু 18.4 রিলিজ পাইছে আর কি, খুব সম্ভবত, আমার যদি ভুল না করি আর কি। তো ওইটা দেওয়ার পরে মোটামুটি হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, অন্যান্য ইনপুট ঠিক আছে, মোটামুটি সবই টুকটাক কাজ করে, মোটামুটি কাজ করানো যায়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ডুয়াল বুট হিসেবে থাকে। ওটা ডুয়াল বুটে আমি ইনস্টল করি। তো উইন্ডোজ ছিল, লিনাক্স ছিল, এবং আমি লিনাক্সে ঠিক ওইভাবে প্রোগ্রামিং জন্য বা হচ্ছে লিনাক্স কার্নেল একেবারে নিজের হাতে কম্পাইল করা এরকম কোনো চেষ্টা করিনি। জাস্ট ডেইলি ইউজ করা একটা জিনিস, এটা পিসি হিসাবে জাস্ট অভ্যস্ত হবো আর কি। তো এইভাবে ইউজ করতে করতে পরে যেটা দেখলাম যে লিনাক্স অ্যাকচুয়ালি নর্মাল কাজের জন্য পারফেক্ট। আমার যদি কোনো গ্রাফিক্স কার্ড ছিল না, আমার পিসিতে গেম খেলার কোনো প্রশ্ন ওঠে না। সো আমি তো পিসিতে করবো কি, জাস্ট ওয়ার্ড প্রসেসিং, কিছু ব্রাউজিং, মুভি দেখা, গান শোনা। তো এটার জন্য অ্যাকচুয়ালি লিনাক্স ইজ ইনাফ। ইন দ্য মিন টাইম যেটা করতাম সেটা হলো এই টার্মিনালে কয়েকটা কমান্ড রান করা, কোন কমান্ড রান করলে কি হয়,
টার্মিনাল ঢুকে একটা ফোল্ডারে কি কি ফাইল আছে সেগুলো লিস্ট করা, ধীরে ধীরে জাস্ট অভ্যস্ত হওয়া। তো পরবর্তীতে যেটা হয় সেটা হল যখন প্রোগ্রামিং এ ঢুকি, প্রোগ্রামিং শুরু করি, তখন যে আমার দুইটাই আছে, রাইট? আমার উইন্ডোজ সিস্টেমও আছে, লিনাক্স সিস্টেমও আছে। সো একই টিউটোরিয়াল আমি দুইটা ওএস আমি করে দেখতে মানে দেখার সুযোগ ছিল। তখন দেখলাম যে না, লিনাক্স অ্যাকচুয়ালি আমার জন্য প্রোগ্রামিং করা বলতে ইজিয়ার। উইন্ডোজ থেকে আমার কাছে কেন জানি লিনাক্সটা বেশি ইজিয়ার মনে হচ্ছে। পরে আমি যে সিদ্ধান্ত নিই যে আমি আমার উইন্ডোজ ইউজ করবো না, আমি একেবারে ফুল লিনাক্সে শিফট করবো। সো আমার বাসাতে সাধারণত আমি যে বাসাতে যে ল্যাপটপ গুলো ইউজ করি সাধারণত এগুলো হচ্ছে লিনাক্স সিস্টেমই থাকে। আমি আর উইন্ডোজ অ্যাকচুয়ালি বাসাতে ইনস্টল করি না। ফার্স্ট অফ অল টাকা পয়সাও নাই উইন্ডোজ কেনার, যে জেনুইন লাইফ, আর লিনাক্সটা ফ্রি পাওয়া যায়। আর আমি যেই ধরনের কাজগুলো করি সেগুলোর জন্য হচ্ছে লিনাক্স পারফেক্ট। তো লিনাক্সটা ইউজ করার পর যেটা আমার সুবিধাটা পাই সেটা হলো যে কিছু কিছু সফটওয়্যার বা কিছু কিছু টিউটোরিয়াল অ্যাকচুয়ালি লিনাক্স ছাড়া পাওয়া যায় না। বা তুমি যদি রাসবেরি পাই নিয়ে যদি প্রোগ্রামিং করতে চাও বা এই ধরনের ছোটখাটো এমবেডেড সিস্টেমে কাজ করতে চাও, তাহলে যেটা দেখা যায় যে উইন্ডোজ সিস্টেম থেকে লিনাক্স সিস্টেমটাই মোটামুটি বেশি প্রচলিত, রাইট? ডেবিয়ানের একটা ওএস দিয়ে দেয়, ওই ডেবিয়ানের ওএস উপর কাজ করতে হয়। তো আমার জন্য এগুলো নতুন করে শেখার কোনো দরকার ছিল না। এবং আমিও আগে থেকে জানতাম যে মোটামুটি ইউনিভার্সিটিতে উইন্ডোজ থেকে লিনাক্সে মোটামুটি ব্যবহার করা হয় ল্যাবগুলোতে, কারণ ওই লাইসেন্সিং ইস্যু কিছু থাকে, তারপরে কস্ট ইস্যু কিছু থাকে। তো এই হিসাবে আমার একটা সুবিধা হচ্ছিল। আর সামওয়্যার অ্যালং দ্য লাইন ওই ওপেন সোর্স যে মুভমেন্টটা, এটা আমাকে বেশ হচ্ছে মানে টানতো। আসলে তো একটা সফটওয়্যার যেটা আমি লিখছি, যেটাতে আমি কাজ করতেছি, সেটা কেন মানে পেওয়ালের পিছনে থাকবে? এটার জন্য কেন আমাকে টাকা দিতে হবে? বেসিক কাজ করার জন্য তো আমাকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট লিখবো, এটার জন্য কেন আমাকে টাকা দিতে হবে? হ্যাঁ, যদি আমি নেটফ্লিক্স দেখি বা যদি আমি হচ্ছে আমার যদি খুবই একটা সফটওয়্যার যদি এক্সট্রা ফিচার লাগে, ধরো একটা খুবই একটা হাই কোয়ালিটি একটা ভিডিও এডিটিং সফটওয়্যার লাগে, সেটার জন্য আমি টাকা দিব। কিন্তু জাস্ট ব্রাউজারের জন্য বা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টের জন্য, এটার জন্য কেন আমি টাকা দেবো? এটা তো আমার নিজে করলে করা উচিত। তো সেই ক্ষেত্রে সেই থেকে আমার লিনাক্সটা ব্যবহার করা শুরু, এবং আমি জাস্ট এখন ইউজ করি আর কি। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। আমি হচ্ছে কয়েকবার ট্রাই করেছিলাম হচ্ছে নিওভিম সেটআপ দেওয়ার, নিওভিম অ্যান্ড লাইটেক। এইটা দিতে যে আসলে আমার মানে মাথার চুল ছেঁড়ার অবস্থা হয়ে গিয়েছিল। পরে কিছুদিন আমি এখনো পারি না ভিম, আমি এখনো পারি না। আমি যখন অফিসে কাজ হয়, অফিসে হচ্ছে আমার যে সিনিয়র থাকে, অন্যান্য থাকে, ওনারা হচ্ছে ভিম দিয়ে এডিট করতে পছন্দ করে বা ইম্যাক দিয়ে এডিটিং করতে পছন্দ করে। তখন যখন আমাকে কিবোর্ডটা দেয় যে তুমি লেখো, আমি হচ্ছে ন্যানো ইউজ করি, দ্যাটস মাই ফেভারিট এডিটর। তখন কি ইউজ করলো? ন্যানো। তো তুমি ন্যানো ইউজ করো, তুমি ভিআই পারো না? না, পারি না। তখন একটু হাসে, কিন্তু কিছু বলে না, কারণ জানে যে ভিআই বা ইম্যাক এগুলো শিখতে একটু সময় লাগে। সো অনেক সময় লাগে অ্যাকচুয়ালি। আর একটা প্রশ্ন এখানে একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে মানে স্যাটেলাইটের ক্ষেত্রে কি আলাদাভাবে লিনাক্সের কোনো মানে এক্সট্রা বেনিফিটস বা এমন কিছু আছে? মানে ইন জেনারেল তো ল্যাবে একাডেমিয়াতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে লিনাক্স ইউজ করে, বাট স্পেসিফিক্যালি স্যাটেলাইট রিসার্চ বা স্যাটেলাইট কমিউনিকেশন নেভিগেশন, এটার জন্য কি মানে লিনাক্সের বিশেষভাবে চাহিদা এমন কিছু আছে? বিশেষভাবে চাহিদা বলতে কি, মানে স্যাটেলাইটের যে বাস সিস্টেমের সফটওয়্যার গুলো বা ওএস গুলো ম্যাক্সিমাম হচ্ছে কাস্টম মেড। আচ্ছা, মানে উই ডু নট ইউজ এনি ওভার দি কাউন্টার সফটওয়্যার। যেটা হয় যে এমন না যে বাজারে কোনো সফটওয়্যার আছে বা উইন্ডোজ কিনে আমি ইনস্টল দিয়ে আমি স্যাটেলাইট লঞ্চ করলাম, এটা হয় না। কোনো না কোনো ভাবে সিস্টেমটাকে কাস্টমাইজ করা হয়। তো কাস্টমাইজেশন ইজ কাইন্ড অফ মানে ইফ ইউ আর ইউজড উইথ লিনাক্স, ইউ আর ইউজড টু কাস্টমাইজেশন। এটা আমি এইভাবে দেখি। আর লিনাক্সের কার্নেলটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মানে আমাদের মধ্যে একটা মানে মিসকনসেপশনটা হচ্ছে আমরা হচ্ছে সবকিছুকে লিনাক্স ধরি, কিন্তু আসলে সবকিছু লিনাক্স না, রাইট? ভিতরে যে কার্নেলটা সেটা হচ্ছে লিনাক্সের, কিন্তু ওই কার্নেলের উপরে আরো কিছু লেয়ার থাকে, ওই লেয়ারের উপরে হচ্ছে বিভিন্ন ফ্লেভার অ্যাড হয় বা ডিস্ট্রিবিউশন অ্যাড হয়। এটা ডেবিয়ান হতে পারে, এটা আর্চ লিনাক্স হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, কিন্তু কার্নেলটা মোটামুটি সবসময় লিনাক্স থাকে। তো স্যাটেলাইটের ক্ষেত্রে এই লিনাক্স কার্নেলটা ব্যবহৃত হয়। আরেকটা ব্যবহৃত হয় হচ্ছে রিয়েল টাইম লিনাক্স কার্নেল, এটা অনেক ব্যবহার হয়।
যদি কোনো রিয়েল টাইম সিস্টেম থাকে সেটা ওই কার্নেলটা ইউজ করে। আবার হচ্ছে কিছু কিছু এফপিজিএ বা কিছু কিছু বোর্ড গুলো যেগুলো হচ্ছে স্পেস সিস্টেম ডিজাইন করা, ওরা যেটা করে সেটা হলো কাস্টমাইজ একটা লিনাক্স ওএস ওরা ইউজ করে। সো ওই লিনাক্স এর ওএস এর উপর তুমি হচ্ছে পেলোডের সফটওয়্যার গুলো তুমি ইনস্টল করবা। তো তোমার যদি লিনাক্স এর ক্ষেত্রে যদি ফ্যামিলিটি থাকে তাহলে এইগুলো শিখতে একটু সুবিধা হয়। আর যদি ফ্যামিলিটি নাও থাকে খুব একটা সমস্যা হয় না, কারণ সবসময় তো কার্নেলের কাজ করা হয় না। সো কার্নেল মোটামুটি মডিফাই করা লাগে না সেই হিসাবে। মানে ইফ ইউ ক্যান প্রোগ্রাম ইউর ওন পেলোড সফটওয়্যার, দ্যাটস কাইন্ড অফ ফাইন, দ্যাটস এনাফ। এবার হচ্ছে সেকেন্ড ইন্টারেস্টিং পার্ট, বাংলাদেশে অ্যাকচুয়ালি স্যাটেলাইট রিসার্চের ফিউচার প্রসপেক্টস। সো আমরা জানি যে বাংলাদেশ স্যাটেলাইট 1 এখন অরবিটে আছে। সো এটা যখন লঞ্চ করা হলো, একদিকে এক্সাইটমেন্ট অ্যান্ড আরেকদিকে কিছু ক্রিটিসাইজও ছিল যে মানে এত টাকা দিয়ে অ্যাকচুয়ালি যে আমরা লঞ্চ করলাম, ওকে আমরা একটা স্যাটেলাইট পেলাম, বাট ওইখান থেকে একটা অ্যামাউন্ট অফ মানি কি আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে একটা একাডেমিয়াতে ইনভেস্ট করা যেত না, যেটা অ্যাকচুয়ালি ফিউচারে আমাদের নিজেদের স্যাটেলাইট বানানো বা লঞ্চের ক্যাপাবিলিটিটা ডিফারেন্ট, বাট অ্যাটলিস্ট স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং এর ক্যাপাবিলিটি ইনক্রিজ করতে পারতো বা একটা প্রসপেক্ট ক্রিয়েট করতো যে ফুল একদম A to Z স্যাটেলাইট ম্যানুফ্যাকচারিং বাংলাদেশই পসিবল। সো এটা বিষয় আর কি। আচ্ছা, এটা আমি এটা একটু ক্রিটিক্যাল মানে অ্যান্সারটা। সো আমি অ্যান্সারটা তোমাকে একটু ডিরেক্টলি না দিয়ে আমি একটু অন্যভাবে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? সো সে ফর এক্সাম্পল আমার হচ্ছে প্রত্যেকদিন বাসা থেকে অফিসে যাওয়া লাগে। বাসা থেকে অফিসে যাওয়া লাগে। এখন আমার উপায় কয়েকটা। আমি ট্রেন ধরে যেতে পারি, ট্রেন আছে অফিস পর্যন্ত। আমি বাস ধরে যেতে পারি, বাসও আছে। আমি ট্যাক্সিও ভাড়া করতে পারি, ট্যাক্সি বা উবার যেটাই বলো তুমি। বা আমি একটা গাড়ি কিনতে পারি। তো প্রত্যেকটা রুটের জন্য আমার কিছু কস্ট অ্যান্ড বেনিফিটের একটা হিসাব থাকে, রাইট? আমি যদি ট্রেনে যাই তাহলে যেটা হবে, আমার প্রত্যেক মাসে মাসে একটা করে টাকা যাবে, কিন্তু মোটামুটি চিপ, আমার খুব একটা পকেট থেকে খরচ হবে না। কিন্তু সমস্যাটা যেটা হলো, ট্রেন একটা নির্দিষ্ট সময় ছাড়ে। সো আমার যদি একটু 5 মিনিট দেরি হয় বা কোনোদিন যদি আমার আগে যাওয়া লাগে, সেটা আমার পক্ষে সম্ভব না। আমি একটা ট্যাক্সি নিতে পারি, ট্যাক্সি নিলে আমি যখন খুশি তখন যেতে পারবো, কিন্তু আমার খরচটা অনেক বেশি বেড়ে যাবে। তা আমি আরেকটা কি করতে পারি, আমি একটা গাড়ি কিনতে পারি। তাহলে গাড়ি কিনলে যেটা হবে, আমার খরচটা খুব বেশি বাড়বে না, কিন্তু আমি যখন খুশি যেতে পারবো, যখন খুশি ফিরতে পারবো, আমার কোনো মানে বাধা থাকবে না। আই হ্যাভ দ্যাট ফ্রিডম। কিন্তু গাড়ি যদি আবার কিনতে যাই তাহলে আবার ঝামেলা আছে। গাড়ি কিনতে হলে আমার ট্যাক্স দেওয়া লাগবে, গাড়ি কিনতে হলে আমার লাইসেন্স নেওয়া লাগবে, প্রত্যেক বছর বছর চাকা চেঞ্জ করতে হবে, প্রত্যেক বছর বছর তেল চেঞ্জ করতে হবে। সেই তখন গাড়ির তুলনায় আমার মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, তাহলে একটু কম্বিনেশন করি। যেদিন আমি নর্মাল অফিসে যাব সেদিন হচ্ছে আমি ট্রেনে করে যাব, যেদিন একটু তাড়াহুড়ো থাকবে সেদিন আমি ট্যাক্সি করে চলে গেলাম। তাহলে আমি হচ্ছে ট্যাক্সের টাকাটা বাঁচাতে পারলাম বা টায়ারের টাকাটা বাঁচাতে পারলাম। সো এক একজনের ক্ষেত্রে তোমার এই অ্যানালাইসিস, এই কস্ট বেনিফিটের অ্যানালাইসিস তো ডিফারেন্ট হয়, রাইট? তো প্রথমে তোমাকে একটু মানে চিন্তা করতে হবে যে যদি বাংলাদেশ আর স্যাটেলাইট নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তাহলে হচ্ছে বাংলাদেশের স্যাটেলাইট ইউজার কারা কারা। এই প্রত্যেকটা ইউজারকে তোমাকে একটা রুমের মধ্যে ঢোকাতে হবে। একটা রুমের মধ্যে ঢুকে বলতে হবে যে ভাই তোমার স্যাটেলাইট থেকে কি দরকার। এখন ওনাদের ডিমান্ড যদি এমন হয় যে মানে এটা রেন্ট করলে পসিবল বা রেন্ট করলে হয়ে যাচ্ছে, অ্যানালাইসিসটা মিলে যাচ্ছে, তো আমরা রেন্ট করবো জিনিসটা। আবার যদি এমন যদি কোন ডিমান্ড তৈরি হয় যে না মানে রেন্ট করলে হবে না, উই হ্যাভ টু ওন সামথিং এন্ড উই হ্যাভ টু ওন সামথিং রাইট নাও, তাহলে উই হ্যাভ টু হায়ার আ কোম্পানি টু বিল্ড ইট ফর আস। আবার যদি এমন কোন কিছু আসে যে না আমাদের নিজেদের বানাতে হবে এবং বানায় আমাদেরকে মেনটেন করতে হবে, রাইট? সো বাংলাদেশের জন্য যে এক্স্যাক্টলি কোনটা বেনিফিশিয়াল হবে, এটা হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে এটা ঠিক আমি বলতে পারছি না, কারণ আমার কাছে এই সমস্ত তথ্যগুলো নাই। এই তথ্যগুলো এখন তার কাছেই আছে, যেহেতু সব ইনস্টিটিউটের সাথে বা সব স্টেক হোল্ডারের সাথে কথা বলে দেখেছে এবং কোন কার কি লাগবে সেটা সে জানে। সেটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় কথাটা হচ্ছে এগেন ডিরেক্টলি না বলে আমি একটু ঘুরে বলতেছি, ঠিক আছে?
এই রিসেন্টলি তুমি হয়তো খেয়াল করছো যে মাইক্রোচিপ বা এআই এর যে জিপিইউ গুলো নিয়ে মোটামুটি একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো চলতেছে, রাইট? মানে এনভিডিয়া যে চিপ গুলো বানাচ্ছে সেটা হচ্ছে চায়নাতে বিক্রি করে দিচ্ছে না। আবার চায়নাতে যে হচ্ছে রেয়ার আর্থ মিনারেল গুলো আছে সেগুলো হচ্ছে ইউএসএ ইম্পোর্ট করতে দিচ্ছে না, এক্সপোর্ট করতে দিচ্ছে না। তো ইউএসএ চায়নার মধ্যে একটা গন্ডগোল চলতেছে। মাঝখানে পড়ে গেছে তাইওয়ান। তাইওয়ান যে হচ্ছে তোমার 2 ন্যানোমিটার চিপ গুলো বানায় সেগুলো হচ্ছে সে রাশিয়াকে বিক্রি করতে পারবে না, চায়নাকে বিক্রি করতে পারবে না, বিভিন্ন বাধা ধরে চলে আসতেছে। তারপরে জাপান আগে যেটা করতো, জাপান হচ্ছে আগে ওই মেমোরি চিপ ফ্যাব্রিকেশনে দেওয়ার টপ। কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হলো জাপানের টপে নাই, এখন হচ্ছে সাউথ কোরিয়া টপে চলে গেছে। সো জাপান এখন যে ফ্যাক্টরি গুলো আছে সেগুলোতে যে মেমোরি গুলো তারা বানায় খুব একটা প্রফিট করতে পারে না। ওটা মোটামুটি জাস্ট যাদের হচ্ছে লো ডিমান্ড থাকে তাদেরকে তারা সাপ্লাই করে। যাদের খুবই এক্সিলেন্ট হাই কোয়ালিটি ডিমান্ড থাকে তারা হচ্ছে সাউথ কোরিয়া থেকে মেমোরি গুলো কিনে। তো এত গ্লোবাল ওয়ারের পর দেখা হলো কি এখন ইউএস ইনভেস্ট করা শুরু করলো যে না এখন ইন্টেলকেও তোমার হচ্ছে ফ্যাব্রিকেশন ল্যাব ইউএস এ বসাতে হবে। তারা চেষ্টা করতেছে যাতে ফ্যাব্রিকেশন গুলো ইউএস এ পসিবল হয়, রাইট? চায়না চেষ্টা করতেছে যাতে হচ্ছে ওই অ্যাডভান্স চিপস গুলো তাদের দেশে ডিজাইন হয়, ফ্যাব্রিকেশন হয়। তো আমি যেটা মনে করি দেয়ার হ্যাজ টু বি ব্যালেন্স। রিসার্চ আমাদের করতেই হবে, একটা জিনিসের উপর নলেজ তোমার রাখতেই হবে। তুমি যদি একেবারে চোখ কান বন্ধ করে বসে থাকো ইউল বি স্টুপিড। এত 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 বেশি রিল্যাক্স হয়ে লাভ মানে মানে ক্ষতি ছাড়া কিছু নাই। সো স্যাটেলাইট কি জিনিসগুলো কি কিভাবে কাজ করে জানতে হবে, এবং স্যাটেলাইটের টেকনোলজি গুলো মোটামুটি কিছু রিসার্চ আমাদের অবশ্যই থাকা উচিত। কিন্তু প্রত্যেকটা ফিল্ডে যে আমাদেরকে একেবারে অ্যাডভান্সড কাটিং এজ ল্যাব বানাতে হবে বা অ্যাডভান্স কাটিং এজ রিসার্চ করতে হবে, এটাও হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল। আমি যদি মনে করি যে না স্যাটেলাইট বাসের জন্য আমি হচ্ছে একেবারে টপ অফ দ্য ওয়ার্ল্ড একটা রিসার্চ ল্যাব বানাবো, রেডিও কমিউনিকেশনের জন্য একেবারে হাই ক্লাস একটা রিসার্চ ল্যাব বানাবো, তারপর ব্যাটারির জন্য একটা খুবই হাই ক্লাস রিসার্চ ল্যাব বানাবো, এটা কি প্র্যাকটিক্যাল না। এত ইনভেস্টমেন্ট সম্ভব না, বা এত মানে প্রত্যেকটা ইনভেস্টমেন্টের জন্য তো আমার একটা আরওআই লাগবে, রাইট? মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা সম্ভব না। সো আমাদের থেকে দেখতে হবে যে আমরা কোন জিনিসটাকে ফোকাস করলে আমাদের জন্য সুবিধা বা আমরা যেটা করতে পারি সেগুলো একটা ওই যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে। সেটাও আমার পক্ষে সম্ভব না। অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমি তোমাকে এটা বলতে পারবো না, রাইট? তো আমার একটা স্বপ্ন ছিল, একটা আইডিয়া ছিল, যেটা আমি বেশ কয়েকজন সাথে অলরেডি কথা বলেছি। সেটা হলো এক একটা ইউনিভার্সিটির কিন্তু কিছু কিছু ইয়া থাকে, মানে স্পেশালিটি থাকে। যেমন ব্র্যাক ইউনিভার্সিটির জন্য মোটামুটি রোবোটিক্স এখন একটা স্পেশালিটি বলা যায়, রাইট? আইইউবি ইজ ভেরি গুড এট কম্পিউটার সায়েন্স। আইইউবি থেকে কিন্তু তোমার মোটামুটি সিএসসি ইঞ্জিনিয়ার যারা বের হচ্ছে, মোটামুটি আমি আমার ফ্রেন্ডরা যারা বের হয়েছে টপ ক্লাস। আমি যেটা মনে করি there has to be a specialty lab among those universities, এবং ওই ইউনিভার্সিটি গুলোকে একসাথে এসে একটা কাজ করতে হবে, একটা প্রজেক্ট বানাতে হবে। ইনফ্যাক্ট তোমার বিভিন্ন কিউবসেট রিসার্চ দেখবা, একটা কিউবসেটের মধ্যে কিউবসেটটা ছোট একটা জিনিস, কিন্তু যেটা দেখা যায় যে বাস সিস্টেম আসতেছে একটা ইউনিভার্সিটি থেকে, পেলোড আসতেছে অন্য একটা দেশে অন্য একটা ইউনিভার্সিটি থেকে। কারণ তারা তাদের স্পেশালিটিটা কম্বাইন করে একটা টোটাল প্রোডাক্ট বানিয়ে সেটা তারা লঞ্চ করে রিসার্চটা কন্টিনিউ করে। তো এই জিনিসটা যদি আমরা আমাদের দেশে করতে পারতাম, আমার মনে হয় দ্যাট উড বি মোস্ট প্র্যাকটিক্যাল ওয়ে টু অ্যাপ্রোচ। কিন্তু আবার বলি, মানে অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমার কাছে সব ডেটা গুলো নাই, সো আমি অ্যাকচুয়ালি ওই কস্ট বেনিফিট অ্যানালিসিসটা আমি করতে পারবো না। তো যিনি করতে পারবেন তার কাছ থেকে আমাদের শোনা দরকার যে কোনটা করলে আমাদের জন্য ভালো হয়। বাংলাদেশ তো বিশেষ করে হচ্ছে এই যে লালমনিরহাটে যে একটা ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছে, বাংলাদেশ এরোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটি। তো এখানে বেশ কাজ হয়। আমার কিছু জুনিয়র আছে চেনা, তাদের সাথে কথা হয়েছিল, তারা বিভিন্ন টাইপের প্রজেক্ট করে, রকেট, ইভেন কিছুদিন আগে হচ্ছে AIAA আমেরিকার যে অর্গানাইজেশন, সেখানে হচ্ছে তারা ডিজাইন বিল্ড অ্যান্ড ফ্লাই কম্পিটিশনও গিয়েছিল। তো হ্যাঁ, এখন আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি যে এইরকম ইউনিভার্সিটিদেরকে ইনকর্পোরেট করে, যে একটা ইউনিভার্সিটি একটা জায়গায় স্পেশালিটি থাকবে, তারা কিছু ইনপুট দিবে, আর একটা ইউনিভার্সিটি আর একটা, যেমন MISTও আছে, তাদের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংও আছে। সো দেন ব্র্যাকে অলরেডি এরোস্পেস IEEEর একটা এরোস্পেস শাখাও সম্ভবত আছে।
সো সবাই একসাথে হয়ে যদি এসে একটা উদ্যোগ নিত, আমার কাছে লাগে যে এটারই একটা একটু অভাব, মানে উদ্যোগ নেওয়াটার একটু অভাব থাকে সবসময় কেন জানি, মানে রিস্ক নেওয়ার মেন্টালিটি। এখানে ইনভেস্টমেন্টের তো প্রয়োজন নাই আমার কাছে যেটা মনে হয়, রিসার্চের ক্ষেত্রে অন্তত, মানে একাডেমিয়া ল্যাবের মধ্যে সীমিত থাকার ক্ষেত্রে তো খুব একটা ফান্ডিং এর প্রয়োজন নাই। সো এই জায়গাটা আসলে আপনার আপনি কি কিছু যদি অ্যাড করতে চান যে আমার যদিও অ্যারোস্পেস বা স্যাটেলাইট সায়েন্সে মোটামুটি আমার কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটা বলে যে উইথ with every stage, with every step comes a new experience, যেটা আগে ছিল না আমার। যেমন অন্যভাবে তোমাকে একটু বোঝার চেষ্টা করি, মানে একটা এক্সাম্পল নিয়ে, রাইট? যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি মনে করতাম যে ওই যে যারা যে মামা চাচাদের যারা চাকরি পেত তাদেরকে আমি প্রচুর ঘৃণা করতাম। যেমন আমি এত কষ্ট করে পড়াশোনা করতেছি, এত কষ্ট করে সিজিপিএ মেনটেন করার মানে চেষ্টা করতেছি, আর তোমার মামা ওই জায়গায় আছে, চাচা এই জায়গায় আছে, দেখে তুমি একটা ভালো চাকরি পেয়ে গেলা। প্রচুর ঘৃণা করতাম এদেরকে। কিন্তু এখন চাকরিতে ঢোকার পর যেটা দেখতেছি যে না, মানে আমি একটা সিঙ্গেল পার্সপেক্টিভ থেকে দেখতেছিলাম। আমি শুধু মানে অ্যাজ এ মানে জব সিকার চিন্তা করতেছিলাম যে আমার জন্য। কিন্তু আমি যদি যারা চাকরি দাতা, এমপ্লয়ার, ওদের পার্সপেক্টিভ চিন্তা করি, তাহলে ইট মেক্স লট অফ সেন্স। যে আমি একটা সিভি দেখবো, সিভিতে দেখতেছি হ্যাঁ সিজিপি আছে, এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এটাকে আমি বিশ্বাস করবো কি করে? সেরকম চিনি না, কোনোদিন দেখা হয় নাই, নাম শুনি নাই, মাত্র একটা ইন্টারভিউ দিয়ে কি আমি আসলে কি বুঝতে পারবো ক্যালিবার কত? কিন্তু যদি আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো নেইবার একটা ছেলেকে রেফার করে বলে যে না এই ছেলেটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো ভালো মতো পারে, এক্ষেত্রে তুমি চাকরিতে নাও, তখন কিন্তু আমার চাকরি দাতা হিসেবে আমার একটা কনফিডেন্স আসলো যে না আচ্ছা ঠিক আছে, মানে আমার ওই ভাই, বড় ভাই বলছে যে ছেলেটা ভালো, ঠিক আছে আমি চাকরিতে নেই, রাইট? তখন আমি চাকরিতে নিলাম। তো অনেক ধরনের জিনিসগুলো ওই অন্যান্য পার্সপেক্টিভে না দেখলে বোঝার মানে একটু কষ্ট। সো আমরা হয়তোবা আমাদের পার্সপেক্টিভ দেখতেছি যে কেন ইউনিভার্সিটি গুলো একসাথে আসতেছে না, হয়তোবা না আসার পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড অনেক কারণ আছে যেগুলো হয়তো আমরা বুঝতে পারতেছি না, জানতে পারতেছি না, রাইট? আবার আমার কাছে একটু মনে হয় যে আমরা জাতিগতভাবে একটু স্বার্থপর, নিজেদের স্বার্থটা একটু বেশি বড় করে দেখি, কিন্তু আমরা ওভারঅল যে মানে গ্রেটার গুড হয়তোবা সেটাকে অত বড় কাছে যাই না। আমি ভুল হতে পারি, আমি জানি না, আমি হয়তোবা ভুল, আমার ধারণা হয়তো সম্পূর্ণ ভুল, কিন্তু আসলে এটা যদি দেখতে পাই আমি আসলেই খুব আনন্দিত হব যে ইউনিভার্সিটি গুলো একসাথে এসে কিছু একটা করতেছে এবং তারা তাদের স্পেশালি কন্ট্রিবিউট করতেছে, এটা দেখতে পেলে আমার খুব ভালো লাগবে। স্যাটেলাইটের তো অনেক বছর হয়ে গেল আবির্ভাব, প্রগ্রেস, অ্যাডভান্সমেন্ট। সো সবসময় সব কিছুরই একটা ফিউচার থাকে, যে যেমন কিছুদিন আগে হচ্ছে আতিক ভাইয়ের সাথে আর কি একটা পডকাস্ট ছিল, তো তিনি আর কি যেটা বলছিলেন যে খুব বেশি ডিটেইলস তিনি শেয়ার করতে পারবেন না, বাট 20-30 বছর পর এয়ারপ্লেন ডিজাইনের অনেক মেজর চেঞ্জ আসবে, যেটা অ্যাকচুয়ালি হ্যাঁ। সো এমন কি স্যাটেলাইট এই সিমিলার টাইপের অ্যাডভান্সমেন্ট কি ফিউচারে স্যাটেলাইটের আছে? মানে আপনি যেহেতু এই ফিল্ডে আছেন, রিসার্চ করছেন, অ্যান্ড রিলেটেড যারা অথরিটি কিংবা স্টেক হোল্ডার্স তাদের সাথে একটা কানেক্টেড আছেন, সো অ্যাকচুয়ালি ইন ফিউচার আমাদের যে স্যাটেলাইটের ডিজাইন বা স্যাটেলাইটের ফাংশন, এটা কি কোনো মানে মানে হিউজ চেঞ্জ আসবে কিনা? যেমন আমি একটা সায়েন্স ফিকশনের মতন একটা আর কি আমার চিন্তা ছিল যে হয়তো আর 100-200 বছর পর কি এটা কি পসিবল যে নর্মাল মানুষ চাইলেও দে ক্যান ওন আ স্যাটেলাইট? সো নর্মাল মানুষ চাইলেও তারা কি স্যাটেলাইট লঞ্চ মানে অন করতে পারবে কি? হয়তোবা মানে এটাকে না বলার মতো কোনো কারণ নাই। তবে 20-30 বছরের মধ্যে সেরকম মেজর কোনো টেকনোলজিক্যাল চেঞ্জ হয়তো বা আসবে না। তবে আমি যেটা দেখতেছি সেটা হলো অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ওরা
প্রজেক্ট করতেছে যে দিস ইন্ডাস্ট্রি উইল বি a $3 trillion ইন্ডাস্ট্রি। ওরা বলছে যে মানে এটা এক্সপ্যান্ড হবে এত বেশি যে এটা ইট উইল ক্যারি আ হিউজ অ্যামাউন্ট অফ ভ্যালু। বাট পার্সোনালি আমার কাছে মনে হয় না যে এটা মানে এত বড় হবে। আমার কাছে এটা মনে হয় যে এখন আমি একটা প্রাইভেটের লিস্ট মেনটেন করি, সরি প্রাইভেট না, পাবলিক একটা লিস্ট মেনটেন করি। সেটা হলো প্রত্যেকটা স্যাটেলাইট রিলেটেড হচ্ছে স্টার্টআপ কোম্পানিজ। তো এখানে প্রায় 200টার মতো কোম্পানি, এবং ওখানে মনে হয় শুধুমাত্র রকেট লঞ্চারের কোম্পানি আছে মনে হয় মানে 20 থেকে 30টা। কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং রকেট লঞ্চারের ক্ষেত্রে রকেট লঞ্চ বা রকেট ডেভেলপমেন্ট ইজ আ ভেরি এক্সপেন্সিভ থিং টু ডু। আর এরা যদি 30টা কোম্পানি যদি একসাথে সাকসেসফুল হয়, 30টা রকেট কোম্পানি কিন্তু তাদের মানে এতগুলো কাস্টমারও নাই বর্তমানে যে তারা হচ্ছে লঞ্চ করবে এতগুলো স্যাটেলাইট। তো আমার যেটা মনে হয় যে এই স্টার্টআপ কোম্পানি এটা .com বাবলের মতো কিছু হয়, মানে উই উইল ফাইন্ড সাম ইউনিকর্নস, যে কোম্পানিগুলো মানে আসলে ভ্যালুয়েবল এন্ড দে প্রোভাইড ভ্যালু টু দেয়ার কাস্টমার্স। আর জিনিসটা অনেক স্ট্রিমলাইন হবে আমি মনে করি। আমি যেটা মনে করি সেটা হলো এখন স্যাটেলাইটের ডেটা গুলোকে রিসিভ করার জন্য তোমার হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেশন লাগবে, তোমার মিশন প্রসেসিং সেন্টার লাগবে, তোমার সবকিছু নিজস্ব তৈরি করতে হবে। কিন্তু আমার মনে হয় এই ব্যবসাগুলো বা যে ইন্ডাস্ট্রি গুলো ধীরে ধীরে ডিস্ট্রিবিউট হয়ে একটা সার্ভিস চলে আসবে। আমরা যখন হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর জন্য যদি তোমার খুবই হাই পারফরমেন্স কম্পিউটিং দরকার পড়ে, আগে যেটা করতে হতো তোমাকে হচ্ছে পিসি গুলো কিনতে হতো, কিনে তোমাকে সার্ভারটা বাসায় সেট করে তখন তুমি বাসায় রান করতেছো। কিন্তু এখন তুমি যেটা করতেছো, তুমি হয়তো বা গুগল ক্লাউড কে হায়ার করতেছো বা AWS থেকে একটা ক্লাউড সার্ভিস তুমি কিনে নিচ্ছ, রেন্ট করতেছো। এই ধরনের সিস্টেম গুলো স্যাটেলাইট ফিল্ডে আসবে আমি বলে আমি মনে করি। যে হয়তো বা গ্রাউন্ড সার্ভিস গুলো রেন্ট করা, অ্যান্টেনা রেন্ট করা, বা ইভেন তোমার যদি কোনো অন স্পেস যদি তোমার ক্যামেরাও লাগে সেগুলো রেন্ট করা। আমার মনে হয় এই ধরনের ইন্ডাস্ট্রি গুলো ধীরে ধীরে বুম করবে, এবং ওরকমই মানে 20-30 বছরের মধ্যে। কিন্তু টেকনোলজিক্যালি খুব বেশি বড় চেঞ্জ আমি আশা করব না। কারণটা কি, স্যাটেলাইট একবার লঞ্চ করে ফেলার পরে এটাকে রিপেয়ারের কোনো সুযোগ নাই। সেজন্য যেটা হয়, যে ডিজাইনটা কাজ করে সাধারণত আমি সেই ডিজাইনটা চেঞ্জ করি না। সেই জন্য দেখবা যে স্যাটেলাইট সিস্টেমে এমন এমন কিছু প্রসেসর ইউজ হচ্ছে বা এমন এমন কিছু মানে ডিজাইন ইউজ হচ্ছে যেগুলো মোটামুটি 10 থেকে 15 বছর পুরাতন, এবং এটা চেঞ্জ করার আগ্রহ কারো নেই। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি এই জিনিসটা কাজ করে, এটার লিমিটেশন কি আমরা জানি, এটার অ্যাবিলিটি কি আমরা জানি, ইটস কমপ্লিটলি ম্যাপড আউট। এবং আমরা নতুন জিনিস যদি আমরা নিয়ে আসি, নতুন একটা মাইক্রো প্রসেসর বা নতুন কোনো ডিজাইন, ওটাকে আবার টেস্ট করা, লঞ্চ করা এবং মোটামুটি 5-6 বছর পারফরমেন্স অবজার্ভ করা সবসময় একটা সুযোগ থাকে না। তো সেই জন্য আমার মনে হয় না যে স্যাটেলাইট মানে টেকনোলজি ওয়াইজ খুব বেশি বড় একটা চেঞ্জ হবে। ফাইনাল টপিকে যাওয়ার আগে আর একটা বিষয় একটু আপনার কাছ থেকে অপিনিয়ন নিতে চাচ্ছিলাম। এগেইন জিনিসগুলো এই জিনিসটা কিছুটা হয়তো পলিটিক্যাল রিলেটেড বা ইন দ্য সেন্স ডিফেন্স রিলেটেড, যে গোল্ডেন ডোম প্রজেক্ট। সো গোল্ডেন ডোম প্রজেক্ট তো আশা করি আপনি দেখেছেন যে অন অরবিট। গোল্ডেন ডোম প্রজেক্টটা আমি শুনি না, একটু আমাকে একটু সামারি দিতে পারবা? হ্যাঁ, সামারিটা হচ্ছে এমন যে আর কি কারেন্ট ইউএস প্রেসিডেন্টের অ্যাডমিনিস্ট্রেশনে তিনি আর কি একটা সাজেস্ট করেছেন যে মিসাইল ডিফেন্স সিস্টেম, যে বেসিক্যালি রেডি থাকবে অন অরবিট মিসাইল ইন্টারসেপ্টার্স। সো কতগুলা জানি প্রায় 200 না 300 এরকম কিছু স্যাটেলাইট উইথ মিসাইল ইন্টারসেপ্টার্স রেডি থাকবে, অ্যান্ড ইফ দেয়ার অ্যাডভার্সারিজ অ্যাটাক অ্যান্ড ইনফ্যাক্ট বিফোর দে অ্যাটাক তারা সেইটাকে সেন্স করবে অ্যান্ড সেটাকে হচ্ছে নিউট্রালাইজ করবে। এই যে মানে মানে স্পেস এক্সপ্লোরেশন তো হওয়া দরকার ছিল হচ্ছে হিউম্যান কাইন্ডের জন্য একটা মানে এক্সিস্টেন্সিয়াল ব্যাপারের দিক থেকে একটা কোয়েশ্চেন, যে কি আছে ইউনিভার্সে, আমরা কত ভাস্ট মেজরিটি মানে এখনো মানে মিস্ট্রি। সো এই জায়গাটাতে যদি এইভাবে হচ্ছে মানে মানে কমার্শিয়ালাইজেশন কিংবা মানে মিলিটারাইজেশন যদি হয়ে যায়, আসলে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের যে
হিউম্যান সিভিলাইজেশনের জন্য যে একটা মানে মিস্ট্রি ডিসকভারের ব্যাপার ছিল, ওইটা থেকে কতটা ক্ষতির দিকে চলে যেতে পারে যে আমরা অ্যাজ আ হোল। এই জিনিসটা কমেন্ট করা আসলেই একটু ডিফিকাল্ট, কারণ ট্রুথ টু বি টোল্ড, স্যাটেলাইট সিস্টেম বা স্যাটেলাইট টেকনোলজি আজ পর্যন্ত যতটুক না অ্যাডভান্স করছে, এটা মিলিটারি ফান্ডিং এর জন্য। কারণ এটা কমার্শিয়াল ফান্ডিং বা প্রাইভেট ফান্ডিং এ এই টেকনোলজিটা এতদিন আসতো না, কোনোদিন আসতো না। আমরা বর্তমানে জিপিএস যেটা ইউজ করি ন্যাভিগেশনের জন্য বা ডেইলি ইউজের জন্য, উবারকে দেখতেছি, ট্র্যাক করতেছি সে হচ্ছে কোথায় আছে, রাইট? এটা জিপিএস স্যাটেলাইটের জন্য। জিপিএস স্যাটেলাইটের অরিজিন বা হচ্ছে ইনিশিয়াল মোটিভেশন ছিল হচ্ছে মিসাইল গাইডেন্সের জন্য, রাইট? এটা হচ্ছে জিপিএস স্যাটেলাইটের মেইন কাজ ছিল যখন এটাকে ইনভেন্ট করা হয়। ইনফ্যাক্ট যেই স্পেস বিজনেস গুলো, আমি তোমাকে বললাম যে 200টা বিজনেস আমি মোটামুটি ট্র্যাক করি, 200টা বিজনেসের ম্যাক্সিমাম গুলো যেগুলো সার্ভাইভ করবে বা দে হ্যাভ সাম কাইন্ড অফ ফিউচার, দে আর রিলেটেড উইথ মিলিটারি। এটাকে অস্বীকার করার কোনো বুদ্ধি নাই। এবং মিসাইলের ক্ষেত্রে যেটা আমি দেখছি সেটা হলো চায়না, রাশিয়া, ইন্ডিয়া এন্ড ইউএস, এদের হচ্ছে স্যাটেলাইট, অ্যান্টি স্যাটেলাইট মিসাইল অলরেডি রেডি, এবং স্যাটেলাইট টু স্যাটেলাইট মানে মিসাইল সিস্টেম এরা মোটামুটি চেষ্টা করতেছে বানানোর জন্য, বাট এখনো মনে হয় না আমি দেখেছি সাকসেসফুল কোনো টেস্ট। মোটামুটি একটা স্পেস ওয়ারফেয়ার এর জন্য মোটামুটি ওদের একটা প্রিপারেশন আছে। আগে ছিল নিউক্লিয়ার ওয়েপন নিয়ে, এখন হচ্ছে স্পেস ওয়েপন নিয়ে। কারণ কি? কারণ নিউক্লিয়ার ওয়েপন লঞ্চ করতে ওদের হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড লঞ্চ করা লাগে, ওটা একটু সময় লাগে। যদি স্পেসে এদের যদি মিসাইল গুলো থাকে তাহলে হয়তো বা সময়টা কমে আসবে মোটামুটি, আর একটু কম, বা ওদের ডিফেন্স সিস্টেমটা হয়তো বা ভাঙা সহজ হবে। সো এটা unexpected, বা as a citizen I don't want it to be happening, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঠেকানোর কোনো বুদ্ধি দেখছি না আমি, এটা হবেই। এবং অনেকে আর্টিমিস প্রজেক্ট নিয়ে কথা বলে, যে আর্টিমিস প্রজেক্টে হচ্ছে মুন বেস তৈরি করে হচ্ছে অনেক কিছু হবে, এবং অনেক কান্ট্রি হচ্ছে আর্টিমিস অ্যাকর্ডে সাইন করছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি আর্টিমিস প্রজেক্টে মানে পিছনেও কোনো যুক্তি দেখি না, মানে চাঁদে একটা বেস করার পিছনে কোনো কারণ আমি খুঁজে পাই নাই। তো আমার মনে হয় এটা ম্যাক্সিমাম হচ্ছে মিলিটারি মোটিভেশন, রাইট? এটা আসলে ঠেকানো কোনো বুদ্ধি নাই। আমরা হচ্ছে একেবারে সে আদি যুগ থেকে যখনই হচ্ছে আমাদের মানে বুদ্ধি শুদ্ধি হয়েছে, আগে ঢাল তলোয়ারের যুদ্ধ হতো, এখন হচ্ছে তোমার পরে আসলো কি বন্দুক, তারপরে কামান, তারপরে মিসাইল, তারপরে নিউক্লিয়ার মিসাইল, এখন হচ্ছে পরেরটা স্যাটেলাইট মিসাইলস। কিছু করার নাই, দ্যাটস হিউম্যান বিং। জিনিসটা আসলে খুবই একদিক থেকে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং এন্ড অলসো একটু ওয়ারিসাম, বিকজ আমাদের মতন ছোট দেশগুলো অ্যাকচুয়ালি কি করবে যদি এরকম কোনো আউটব্রেক হয়? সো হাউ ক্যান উই বিকাম আ কি প্লেয়ার, অথবা হাউ ক্যান উই ডিফেন্ড আওয়ারসেলফ? তো তখন এই কোশ্চেনগুলো আসেন, তখনই অ্যাকচুয়ালি যে আমরা ফান্ডামেন্টাল রিসার্চে আমাদেরকে আস্তে আস্তে আগাইতে হবে, এখন থেকে আর কি চিন্তা করতে হবে। নট ইভেন ফান্ডামেন্টাল সায়েন্স, আমি যেটা বলবো যে অনেস্টলি স্পিকিং সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স সবার মানে মাথায় ঢোকে না, এবং সবাই করতে চায়ও না, এবং আমি সবাইকে প্রেশার দিব না। কিন্তু দ্য বেসিক ওয়ার্কিং অফ দ্য ওয়ার্ল্ড, মানে একটা সোসাইটি কি করে কাজ করতেছে, বা একটা টাকা কেন এটার ভ্যালু আছে, কেন এটার টাকার ভ্যালু নাই, এই জিনিসগুলো আমরা মাঝে মাঝে চিন্তা করি না, বা প্রশ্ন করি না, বা কথাবার্তা বলি, রাইট? যেমন আমার মনে আছে, আমি যখন ছোটবেলায় মনে হয় 1998 এর দিকে মনে হয় একটা নির্বাচন ছিল। তো নির্বাচনে সবাই হচ্ছে মিছিল করতেছে, ধানের শীষ, নৌকা, হ্যান হাবিজাবি ইয়ে করতেছে। তো আমি নিউ মার্কেটে হঠাৎ যেগুলো পোস্টার দেখে আব্বুকে জিজ্ঞাসা করলাম যে আব্বু তুমি কিসে ভোট দিবা? আমি কিন্তু তখন বাচ্চা, তুমি কিসে ভোট দিবা? মানে আব্বু চোখে মুখে পুরো টেরর, রাইট? চোখে মুখে টেরর। আব্বু আমাকে টান দিয়ে একটা কোনায় নিয়ে গেছে, বলতেছে খবরদার এই সমস্ত প্রশ্ন পাবলিক করবে। তারপর থেকে আমি জীবনেও নৌকা বা ধানের শীষ নিয়ে কোনো প্রশ্ন করি নাই, রাইট?
কারণ আমি যেটা জানি সেটা হলো এটা খুবই ভয়ানক জিনিস, এটা নিয়ে কথা বলা যায় না। তো এই ধরনের বেসিক জিনিসগুলো নিয়ে আমরা এখনো কথাবার্তা বলি না বা ডিসকাশন করি না, বাচ্চাদের শিখাই না। আমরা হচ্ছে কখনো মানে একটা বাবা যখন চাকরি করে টাকা পয়সা নিয়ে আসে, এই টাকা তো তোমার সব টাকা তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে খরচ করতে পারবো না, রাইট? আমার বাসা ভাড়া দিতে হয়, ইলেকট্রিক ভাড়া দিতে হয়, ইলেকট্রিসিটি কস্ট দিতে হয়। তো আমার বাবা কিন্তু আমাকে কখনো বলে নাই বা দেখায় নাই যে দেখ আমি এরকম এত বেতন পাই, এই বেতনের আমি এত টাকা জমাই, কারণ আমার রিটায়ারমেন্টে করা লাগবে, রিটায়ারমেন্টের জন্য এত টাকা সেভ করা লাগবে, আর বাকি টাকাতে আমি ভাত কিনি, ইলেকট্রিসিটি বিল দিই, বাসা ভাড়া দিই। এই প্রশ্নগুলো কিন্তু আমরা কখনো করি নাই, আমরা কথাবার্তা কখনো বলি নাই। আমি যখন চাকরিতে ঢুকলাম আমাকে এই জিনিসগুলো নতুন ভাবে শিখা লাগছে। তো আমি যেটা বলবো যে মানে শুধুমাত্র সায়েন্স না, আমাদের অনেক কিছু নেই, সবকিছু নেই, মোটামুটি একটা আইডিয়া করা লাগবে, আমাদের অনেক প্রশ্ন করা লাগবে যে কোনটা কেন, কোনটা কিভাবে হয়, কোনটা কিভাবে কাজ করে। শুধুমাত্র স্যাটেলাইট না, মানে ইভেন টোটাল ট্যাবু টপিকস, রাইট? ধর্ম, রাজনীতি, সবকিছু নিয়ে কথা বলা দরকার, আমাদের এই ডিসকাশন করা লাগবে। সমস্যাটা হলো যদি তুমি চায়ের দোকানে বসে ধর্ম বা রাজনীতি নিয়ে কথা বলো, মানে গ্যারেন্টি তুমি পরের দিন হয়তো বা কোনো পার্টি তোমাকে অ্যাটাক করে বসবে। তো যতদিন না আমরা ওরকম খোলা মনে একটা আলোচনা করতে পারতেছি, ডিবেট করতে পারতেছি, যতদিন না গলা ঝাঁকায় আমরা আলোচনা করতে পারতেছি, ততদিন আমি জানি না কি হবে। জিনিসটা আসলে এই জিনিসটা অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টিং আর থাকে না, জিনিসটা অ্যাকচুয়ালি ওয়ারিসাম, বিকজ 100 বছর বা ইভেন 50 বছর পর আমাদের যে জেনারেশন থাকবে তাদের ফিউচারটা কেমন হবে, এটা অ্যাকচুয়ালি দেখো মানে কেউ কেউ আর্টেমিস প্রজেক্টটা সাপোর্ট করতেছে, আমি আর্টেমিস প্রজেক্ট সাপোর্ট করতেছি না, কিন্তু তার মানে তো এই না যে যারা আর্টেমিস প্রজেক্টটা সাপোর্ট করতেছে তাদের পিছনে আমি দৌড় দিব, তাই না? দেয়ার হ্যাজ টু বি আ মিনিংফুল ডিসকাশন। আচ্ছা ঠিক আছে, তোমার পার্সপেক্টিভটা আমাকে একটু বলো, আমাকে বোঝানোর চেষ্টা করো, আমি আমার পার্সপেক্টিভটা আমি বলি, তোমাকে বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি আমাদের মানে একমত না হয় দেন ইটস ওকে, ফাইন, মানে ইউ ডু ইউ, আই ডু মি, কিন্তু মানে এই কনস্ট্রাকটিভ ডিসকাশনটা থাকা উচিত। অন দ্য লাস্ট টপিক আর কি, এগেইন আমরা একটু টেকনিক্যাল দিকে যাব। জিনিসটা আর কি, আপনার এত বছরের এক্সপেরিয়েন্স প্লাস আপনি এখনো কাজ করে যাচ্ছেন এই ফিল্ডে, সো বাংলাদেশের আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু অ্যাডভাইস দিতেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশে থেকে প্র্যাকটিক্যাল ওয়েতে, মানে যেটা পসিবল, যে কিভাবে তারা এই রিলেটেড রিসার্চ করতে পারে, বা স্যাটেলাইটের তো অনেক কম্পোনেন্টস আছে, সো অ্যাকচুয়ালি কোনটাতে তারা অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট রাখতে পারবে প্র্যাকটিক্যালি স্পিকিং, যে এটা পসিবল, বাংলাদেশে থেকেও এটা পসিবল। সো অন আ লাস্ট নোট যদি এই একটা অ্যাডভাইস দিতেন যে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কি কি টপিকস নিয়ে কাজ করতে পারে টু স্টেপ ইনটু দিস। আমি পার্সোনালি যেটা দেখেছি মানে অনেকের মধ্যে, সেটা হলো বর্তমানে অনেক কিছু বেশ সহজ। ধরো তো আমরা একটা লেটার ড্রাফট করা লাগবে, আমি চ্যাট জিপিটি দিয়ে একটা লেটার ড্রাফট করে ফেললাম, বা আমার কোনো কিছু একটা প্রোগ্রাম রাইট করা লাগবে, আমি চ্যাট জিপিটি দিয়ে প্রোগ্রামটা রাইট করে ফেললাম, সহজ হয়ে গেল জিনিসগুলো। কিন্তু একটা সাবজেক্টে এক্সপার্টিস গড়ে তুলতে কিন্তু অনেক অনেক দিন সময় ব্যয় করতে হয়, অনেক খাটতে হয়, এবং এই খাটাখাটনিটা ইজি না। সো ইন দ্য মিন টাইম ইউল বি কোয়েশ্চেনিং ইয়োরসেলফ। যেমন আমার মনে আছে আমি মানে মাস্টার্সে কোনো একটা দিন ফার্স্ট ইয়ারের শেষের দিকে মনে হয় এসে, মানে আমি পুরো ইউনিভার্সিটি আমি ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছি, রাইট? নিজের ইচ্ছাতে আমি এসে মাস্টার্সে ঢুকলাম, স্কলারশিপ নিয়ে ঢুকলাম, এত কিছু করার পরে মাস্টার্সে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমি বিছানা ছাড়ি নাই, ছাদের দিকে তাকায় তাকায় ভাবতেছি যে হুদাই এত কষ্ট কেন করতেছি, এত কষ্ট করার মানেটা কি, দরকারটা কি? তো এই ধরনের ডাউট আসে, কিন্তু তারপরেও খেটে যেতে হয়, তারপরে পরিশ্রমটা করতে হয়, তারপরেও এটা মানে সংগ্রামটা চালিয়ে যেতে হয়। তো আমি যেটা বলবো যে তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা জিনিসটা তোমার কাছে মনে হয় যে আই এম গুড এট দ্যাট থিং, আমার এই সাবজেক্টটা আমার দখলটা ভালো, আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, এবং আমার অনেক কিছু করার ইচ্ছা আছে, লেগে থাকতে হবে। আবার
এটাও মাথায় রাখতে হবে যে দুনিয়াটা হচ্ছে তোমার তোমার আন্দাজে চলবে না বা তোমার ইচ্ছা মতো চলবে না, রাইট? দুনিয়ার কিছু নিয়ম আছে, সেগুলো তোমাকে মেনে চলতে হবে। এটা কেন বলতেছি সেটা হলো আমার স্পেশালাইজেশন, আমি আমার নিজের এক্সাম্পলটা দিই। আমার স্পেশালাইজেশনটা হচ্ছে মাইক্রো প্রসেসর, ফার্মওয়্যার আর ইলেকট্রনিক্স ডিজাইন, রাইট? এটা নিয়ে আমি হচ্ছে ইউনিভার্সিটির ম্যাক্সিমাম টাইম ব্যয় করছি, পিএইচডি ব্যয় করছি, কিন্তু আমার বর্তমান চাকরি কিন্তু এখন কমিউনিকেশন সিস্টেম ডিজাইনে, রাইট? যেটা হচ্ছে আমি মানে আন্ডারগ্রেডেও খুব একটা সময় দেয়নি, মাস্টার্সও খুব একটা সময় দেই নাই, কিন্তু এটাই হচ্ছে এখন আমার মেইন কাজ, জব, আমার অফিসে যে। এবং আমি যখন পাশ করার পর চাকরি খুঁজতেছি তখন হচ্ছে সব জায়গায় খালি এআই, এআই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, একটা জায়গাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা হচ্ছে মানে ওরকম ফার্মা ইঞ্জিনিয়ার কোনো কেউ হায়ার করতেছে না। আমি পরে অসহ্য হয়ে গেলাম, পরে আমি একজনকে বলতেছি যে মানে রিক্রুটার আর কি, যে আমি কি তাহলে এআই সুইচ করবো, কারণ হয়তোবা আমি অত ভালো পারবো না, কিন্তু কিছু কোর্স করে হয়তোবা সম্ভব। তো ভাগ্যি শুনি আমাকে তখন একটা অভয় দিছিলেন, নাহলে আমি হয়তো বা মানে পাগল হয়ে যেতাম আর কি। সো তোমার নিজের স্পেশালাইজেশনটা করতে হবে, সো ইউ হ্যাভ টু বি স্পেশালাইজ ইন সাম ফিল্ড, কিন্তু তোমার কাছে জেনারেল স্কিলও থাকা উচিত যাতে তুমি হচ্ছে ওই ইনিশিয়ালি ইউনিভার্সিটি থেকে বের হয়ে একটা চাকরিতে পেতে পারো। কারণ তুমি যদি চাকরিতে ইমিডিয়েটলি না ঢুকতে পারো তাহলে তোমার কিন্তু ওই প্রোগ্রেস করার যে রাস্তাটা থাকে সেটা বন্ধ হয়ে যায়। সো যেটাই হোক, আচ্ছা লেটস সে আমি হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সে খুব ইন্টারেস্টেড, আমি অ্যাস্ট্রোফিজিক্সে খুব ইন্টারেস্টেড, সো আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করবো, আমি আমার ফিউচার ক্যারিয়ারটা ওইভাবে আমি বিল্ড করবো। কিন্তু রিয়েলিটিটা যেটা হচ্ছে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করে কোম্পানি বা হচ্ছে দেশ খুবই কম, রাইট? সো তোমার জব ওপেনিংও খুবই কম। সো আমি যদি এটা ধরে নিই যে আচ্ছা ঠিক আছে, আমি অ্যাস্ট্রোফিজিক্সে পড়াশোনা করে 4 বছর পড়াশোনা করে আমাকে কোনো কোম্পানি নিয়ে যাবে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল না, রাইট? আবার তুমি যদি এটা ধরে বসে বলো আচ্ছা ঠিক আছে, আমি অ্যাস্ট্রোফিজিক্সে তো আমি জব পাবো না, তাহলে আমি পড়ারই দরকার নাই, এটাও প্র্যাকটিক্যাল না। তাহলে আমি করবোটা কি? তাহলে তোমার যেটা করা লাগবে সেটা তুমি অ্যাস্ট্রোফিজিক্সে পড়াশোনা করো, কিন্তু তুমি যদি ফিজিক্স পড়তেছো তাহলে ফিজিক্স এর সাথে রিলেটেড কি এক্সপিরিয়েন্স আছে বা স্কিল আছে, যে স্কিলটাতে তুমি হয়তো অন্য কোনো জায়গায় জব করে অ্যাটলিস্ট তুমি তোমার বাসা ভাড়াতে দিতে পারবা। তো তুমি যদি এভাবে চিন্তা করে আগাও, দ্যাট উইল বি মোর প্র্যাকটিক্যাল, মোর ডুয়েবল। আর বাংলাদেশ থেকে যদি কেউ স্যাটেলাইট সিস্টেম নিয়ে কাজ করতে চায় বা হচ্ছে ফিউচারে কোনো জায়গায় কোনো কিছু করতে চায়, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো পড়াশোনা চালিয়ে যেতে হবে, রাইট? তোমার ইউনিভার্সিটির যে কোর্স গুলো আছে সেগুলো তোমাকে অবশ্যই শেষ করতে হবে। তুমি যদি এই স্যাটেলাইট নিয়ে পড়াশোনা করতে করতে তোমার সিজিপিএ 2 হয়ে যায় তাহলে আবার বিপদ। আবার সিজিপিএ 4 করে তুমি যদি কোনো কিছু না পারো তাহলে বিপদ। তোমাকে একটা ব্যালেন্স করতে হবে। ইউনিভার্সিটি পড়াশোনা করতেছি, ইউনিভার্সিটির রেজাল্টটা মোটামুটি আছে, ইন দ্য মিন টাইম আমার হচ্ছে এক্সট্রা কিছু পড়াশোনা করতে হবে। উইকিপিডিয়া আছে, ইউটিউব আছে, এখন চ্যাট জিপিটিও আছে। চ্যাট জিপিটি যদিও হচ্ছে রেজাল্ট গুলো অনেক সময় ডিপেন্ডেবল না, কিন্তু ইট গিভস ইউ আ রাফ আইডিয়া। তুমি ওইখান থেকে টার্মস গুলো নিয়ে তুমি ডিটেলস পড়াশোনা করতে পারো বা একটা বই খুলে নিয়ে পড়াশোনা করতে পারো। এবং আমরা সবসময় মনে করি যে না, আমার হচ্ছে এই ধরনের জিনিসের জন্য ফান্ডিং লাগবে, টাকা পয়সা লাগবে, লাগে, অবশ্যই লাগে, কিন্তু তুমি যদি অনেকদিন ধরে লেগে থাকো কোনো না কোনো একটা বুদ্ধি বা কোনো না একটা পথ অবশ্যই পাবো। So আমি জাস্ট বলবো যে একটু তোমাদের অনেক পরিশ্রমী হতে হবে, অনেক লেগে থাকতে হবে, then it's possible. So that's the only advice I can give. থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম শিওর যে অডিয়েন্স অ্যাকচুয়ালি অনেক ইনসাইটস পাবে স্যাটেলাইটস অ্যান্ড এই রিলেটেড যেসব আপনি শেয়ার করলেন এক্সপেরিয়েন্স, রিসার্চ নিয়ে যেসব কথাবার্তা। সো আশা করি যে মানে অ্যাকচুয়ালি অডিয়েন্সরা হচ্ছে এখান থেকে কিছু জানতে পারবে, শিখতে পারবে, অ্যান্ড সবচেয়ে বিশেষভাবে আর কি মোটিভেশন পাবে, বিকজ সেটা অ্যাকচুয়ালি আমি রিয়েলি হচ্ছি, কারণ সবকিছু মিলায় মানে আমি একটু মানে রিসেন্টলি আমি একটু পেসিমিস্টিক। আমি অনেক কিছু চেষ্টা করতেছিলাম যে আমার ওই নেগেটিভিটিটা বের হয়ে না আসে, কিন্তু তাও বের হয়ে গেছে। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। না না, যেটা হয় যে স্বপ্ন একটা থাকে, কিন্তু দ্যাট ওই স্বপ্নটাকে একটু প্র্যাকটিক্যাল হওয়া লাগবে। একেবারে উড়াধুরা চিন্তা করলে কোনো লাভ নাই। একটু বাস্তবতার সাথে যদি তুমি তাল মিলে না চলো
তাহলে মানে স্বপ্ন ভাঙার পসিবিলিটি সবচেয়ে বেশি। সো আমাদের স্বপ্নতে যদি স্বপ্ন থাকে এবং বাস্তবায়িত হয়, সেজন্য আমাদের ওরকম মানে একটা ব্যালেন্স করে চলতে হবে আর কি। সো একেবারে শেষে জাস্ট 1 or 2 লাইনার যদি কিছু শেয়ার করেন, ফাইনাল একদম, যে কোনো আপনার যে একটা মেবি একটা প্রভার্ব বা কোনো একটা লাইন আপনি যেটা ফলো করে চলার চেষ্টা করছেন আপনার রিসার্চ জার্নিতে, স্পেসিফিক্যালি এই স্যাটেলাইট রিসার্চ জার্নিতে। স্যাটেলাইট রিসার্চ জার্নিতে কিনা বলতে পারবো না, কিন্তু আমি সবাইকে যেটা বলি আর কি, যে আমরা মাঝে মধ্যে অনেক সময় উত্তরের দিকে বেশি ফোকাস করি, যে সঠিক উত্তরটা কি। কিন্তু আমার এক্সপিরিয়েন্সে বা আমার পার্সোনাল লাইফে আমি যেটা দেখছি, সঠিক উত্তরের থেকে সঠিক প্রশ্ন করাটা বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রশ্নটা কম করি, উত্তরের দিকে বেশি ফোকাস দিই। কিন্তু আমার যেটা মনে হয় যে আমি একটা কাজ করছি, এটা কেন করছি, কিভাবে করতেছি, বা এটা আদৌ করা উচিত কিনা, কারো লাভ হচ্ছে কিনা, কারো ক্ষতি হচ্ছে কিনা। এই যে মানে ইংলিশ লিটারেচার বলা হয় যে 5W1H, ছয়টা মেইন কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো আমার মনে হয় যথেষ্ট পরিমাণে করি না। আমার মনে হয় যে এই প্রশ্নগুলো আমাদের সব জায়গায় করা উচিত, প্রত্যেকটা বিষয়। সো দ্যাটস এটা একটু অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল আর কি, একটা ফিলোসফিক্যাল হয়ে গেল, বাট দ্যাটস দি মোটো আই লিভ বাই। কারণ এখন আমি যেটা চেষ্টা করি সেটা হলো, যদি কাউকে অ্যাডভাইস দেওয়া লাগে, আমি অ্যাডভাইস দেওয়ার আগে একটা করি যে আচ্ছা ঠিক আছে, আই ক্যানট গিভ ইউ পার্টিকুলার অ্যান্সার, কিন্তু আমি যেটা করতে পারি সেটা হলো আই ক্যান হেল্প ইউ আস্ক ইউরসেলফ দ্য রাইট কোয়েশ্চেন। এটা আমি করতে পারবো, কারণ তোমার জীবনের জন্য সঠিক উত্তরটা কি এটা তুমি বলতে পারবা, কিন্তু সঠিক প্রশ্নটা কি এটা মোটামুটি বেশ কয়েকজন বলতে পারবে। সো ফোকাস অন দ্য কোয়েশ্চেন মোর, যেটাই বলবো। থ্যাংক ইউ আপনার অ্যাকচুয়ালি আজকে সময় দেওয়ার জন্য। I'm glad I could give it time, and thanks for having me.